ভালোবেসে 2 বছর আগে বিয়ে করেছিল হীরা এবং সাগর। হীরা 8 মাসের অন্তঃসত্ত্বা। তাদের সংসার খুব সুখেই কাটছিল। সাগর ওর খুব খেয়াল রাখে সারাদিন। অফিসে না গিয়ে হীরার পিছনে সময় ব্যয় করে, এটা ওটা বানিয়ে খাওয়ায়। হীরা অনাথ ছিল ছোটবেলা থেকে। বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকেই চাচার বাড়িতে মানুষ হয় হীরা। হীরার চাচা ওকে ভীষণ আদর করত, তাই ওর সুখের জন্য ভালোবাসার মানুষের সাথে ওর বিয়ে দিয়ে দেয়। আজকে অফিসে জরুরি কাজ থাকায় সকাল সকাল অফিসে চলে যায় সাগর। হীরা সকালে নাস্তা বানিয়ে খেতে বসেছিল আর চাচাতো বোন মুক্তার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। হীরা ওর ভারী পেটটা নিয়ে সাবধানে উঠতে উঠতে বলে, এত সকালে কে আসলো? সাগর তো অফিসে গিয়েছে কিছুক্ষণ হলো, ওর তো আসার কথা না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় হীরা, আর ও পাশে দেখতে পায় একটা 23-24 বছর বয়সী মেয়ে হাতে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালোয়ার কামিজ পরে থাকায় বোঝাই যাচ্ছে 4-5 মাসের অন্তঃসত্ত্বা। হীরা বলে, জি বলুন, আপনি কাকে চাচ্ছেন? মেয়েটি বলে ওঠে, এটা তো সাগরের বাসা, এখানে সাগর থাকে না? আমি ওর সাথে দেখা করতে এসেছি। জি, এটা সাগরের বাসা, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, কে আপনি? আর সাগরকেই বা খুঁজছেন কেন? মেয়েটা মুখে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি সাথী, সাগরের ওয়াইফ, গ্রামে থাকি, আর এখানে ওর সাথে দেখা করতে এসেছি। সাগরের ওয়াইফ কথাটা শুনে হীরার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর দম বন্ধ হয়ে আসছে। হীরা বলে ওঠে, আপনি কি যা তা বলছেন? সাগরের ওয়াইফ মানে? জি, আমি তো ঠিক বলছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। সাগরের বাসায় কি করছেন? হীরা খানিকটা স্থির থেকে বলল, আমি সাগরের স্ত্রী হীরা। পেটে হাত রেখে বলল, সাগরের সন্তানের মা হতে চলেছি। হীরার কথা শুনে সাথী থমকে যায়। কি সব বলছেন আপনি? আপনি সাগরের বউ হতে যাবেন কেন? ওর বউ তো আমি, সাথী। 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, আর আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি। হীরার পৃথিবী থমকে যায় কিছুক্ষণের জন্য। কি হচ্ছে এসব ওর সাথে? হীরা আর কিছু বলে না, সাথীকে ভিতরে আসতে বলে। সাথী বাড়িতে ঢুকে দেখে বিশাল এক বাড়ি, চারদিকে দামি দামি জিনিসপত্র, আর দেওয়ালে হীরার সাগরের একটা বড় ছবি বাঁধাই করা। এটা দেখে সাথী থমকে যায়। সাগর আর একটা বিয়ে করেছে, আমায় ঠকালো, এখন আমাদের কি হবে বলে কাঁদতে থাকে সাথী। হীরা কি বলবে বুঝতে পারছে না। সাগর আর আমি প্রেম করে 2 বছর হলো বিয়ে করেছি। ও আমাকে ভালোবেসে আমার এত যত্ন করে, আর ও কিনা শেষে আমায় ঠকালো। হীরার শরীর খারাপ লাগছে ভীষণ। সাথে ওর অবস্থা দেখে ওকে 1 গ্লাস পানি খেতে দেয়। হীরার 2 চোখের পানি থামছেই না, অনবরত কেঁদেই চলেছে। তুমি প্লিজ শান্ত হও, আজ সাগরই জবাব দিবে আমাদের দুজনকে কেন একসাথে ঠকালো। হীরা সাগরের নাম্বারে কল করে আর ওকে বাসায় আসতে বলে। ওর শরীর খারাপ বলে। কিছুক্ষণের ভিতরে সাগর হন্তদন্ত হয়ে বাসায় আসে। বাড়িতে ঢুকে হীরাকে ডাকতে থাকে, হীরা, হীরা, কোথায় তুমি? কি হয়েছে তোমার? হীরা একটা রুম থেকে বেরিয়ে এসে সাগরের সামনে দাঁড়ায়। এই তো হীরা, কি হয়েছে তোমার? তোমার নাকি শরীর খারাপ লাগছে? আমায় আগে বলনি কেন? তাহলে তো আর অফিসে যেতাম না। সাগরের এমন ব্যাকুলতা দেখে হীরার এখনো বিশ্বাসই হচ্ছে না এই মানুষটা তাকে ঠকিয়েছে। হঠাৎ করে হীরার পেছন থেকে বেরিয়ে এসে সাগরের সামনে দাঁড়ায় সাথী। হঠাৎ সাথীকে দেখে সাগর ভীষণভাবে থমকে যায়, কি বলবে বুঝতে পারছে না। সাগর বলে ওঠে, সাথী, তুমি এখানে কি করে এলে? হীরা আস্তে করে সাগরের সামনে এসে বলে, সাগর, তুমি ওকে দেখে এইভাবে রিয়েক্ট করলে কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? সাগর কিছুটা তুতলিয়ে বলল, না মানে আসলে ওর সাথে আমার আবার কি সম্পর্ক হবে? সাথী বলে, ও আচ্ছা, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দেখলে তো হীরা আপু, ও এত সহজে কিছু স্বীকার করবে না। হীরা রাগে সাগরের গালে পর পর 2টা থাপ্পড় মারে। সি সাগর, সি, তুমি এত বড় ঠকবাজ! এইভাবে ঠকালে আমাকে, ভালোবাসার এই প্রতিদান দিলে আমায়। হীরা জান, প্লিজ আমার কথাটা শোনো, এইভাবে প্যানিক করো না, তুমি খুব অসুস্থ হয়ে যাবে। হীরা বলে উঠল, চুপ, একদম চুপ, লজ্জা করছে না এত কিছু করার পর আমার সামনে মাথা উঁচু করে কথা বলতে? সাগর সাথীর দিকে অগ্নিচক্ষু ধারণ করে একটা দীর্ঘশ্বাস টেনে বলল, ওকে, আমি সব সত্যি স্বীকার করছি। হ্যাঁ, সাথী আমার বিবাহিতা স্ত্রী, এবং 1 বছর আগে ওকে বিয়ে করেছি, এবং আমার সন্তানের মা হতে চলেছে। হীরা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোই তো করেছো, বিয়ে করেছো। বিয়ে করে তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট করলে কেন? আমার মাঝে কি কমতি ছিল যার কারণে তুমি দ্বিতীয় বিয়ে করতে গেলে? হুয়াই সাগর, হুয়াই, চিৎকার করে বলে ওঠে হীরা।
আর এতদিন আমার কাছ থেকে সব লুকালে কেন? একটাবার বলতে পারতে না আমি সব ছেড়ে ছুড়ে চলে যেতাম, কোনোদিন আর ফিরে আসতাম না, বলে কান্নায় ভেঙে পড়ে হীরা। সাগর হীরার কাছে যেতে নিলে হীরা বলে, একদম আমার কাছে আসবে না, তোমার শরীর থেকে মানুষ ঠকানোর গন্ধ আসছে। সাথে হীরার কাছে যায়, ওকে সামলায়। হেরা আপু, আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, একটা দুর্ঘটনার শিকার হয়েছি আমরা, তাই হয়তো সাগর তোমায় কিছু বলেনি। দিনের পর দিন আমাকে আর তোমাকে ঠকিয়ে গিয়েছে। সাগর বলে, হেরা আমায় একটাবার সুযোগ দাও, আমি সব সত্যি বলছি। 1 বছর আগে আমি অফিসের কাজে আমার বন্ধু শাহরিয়ারকে নিয়ে একটা প্রত্যন্ত গ্রামে যাই। 2 দিন যাবৎ সকল কাজ শেষ করে আমরা ফিরে আসার পরিকল্পনা করি। একটা জরুরি কাজে শাহরিয়ার আগের দিন ঢাকায় চলে আসছিল, আর আমি কাজ শেষ না হওয়ায় থেকে গিয়েছিলাম। পরদিন আসার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ি। চারদিকে তখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, যা বলার বাহিরে। তখন রাস্তায় চলা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছিল, তাই একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য সাথীদের বাড়িতে উঠি। ওদের বাড়িতে সাথী আর ওর ছোট বোন ছাড়া কেউ ছিল না। প্রচুর বৃষ্টি হওয়ায় কিছু দেখা যাচ্ছিল না। আমি ওদের বারান্দায় দাঁড়িয়েছিলাম। ওদের বাড়ি বারান্দা রাস্তা থেকে দেখা যেত। বারান্দায় দাঁড়িয়ে আমি আমার শরীরের পানি মুছছিলাম, আর ওর 5 বছরের ছোট বোন আমার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পুকুর থেকে গোসল করে ভেজা শরীরে বাড়িতে আসে সাথী। অপরিচিত লোককে এমন সময় বাড়িতে দেখে সাথী ঘাবড়ে যায় আর জোরে জোরে বলতে থাকে, কে আপনি, এখানে কি করছেন? আমি উত্তর দেওয়ার আগে রাস্তার পাশের গুটি কয়েক লোকজনের ভিড় জমে যায় এবং এরা আমাকে আর সাথীকে একসাথে ভেজা অবস্থায় দেখে নানান বাজে কথা বলতে থাকে। ওরা গ্রামের মূর্খ মানুষ, এত কিছু বুঝে না। আমাদের ভুল ভেবে ওরা আমায় এসে ধরে বেঁধে ফেলে এবং বলে, গ্রামের মেয়ের ইজ্জত নষ্ট করা, এই ভুলের শাস্তি হচ্ছে এই মুহূর্তে সাথীকে বিয়ে করা। এইসব শুনে আমি অবাক হয়ে যাই। ওদের বারবার বলে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেউ কিছু শুনেনি। অবশেষে সাথীকে ওই দিন বিয়ে করতে বাধ্য করে। আমাকে ওখানে থাকতে বাধ্য করা হয় এবং কিছুদিন পর ঢাকায় চলে আসি। ঢাকায় এসে এইসব ঘটনা তোমাকে বলার সাহস হয়নি হীরা। তারপর আমি সাথীদের ওখানে মাসে একবার করে যেতাম। সাথীকেও বলতে পারিনি কখনো আমি বিবাহিত, শহরে আমার স্ত্রী আছে। সবকিছু শুনে হীরার আর কিছু বলার নেই। সাগর, তুমি এত বড় কথা আমার কাছ থেকে লুকালে, একটাবার আমায় বলা গেল না সত্যিটা, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। সাথী বলে ওঠে, আমি তোমাকে বারবার বলতাম তুমি যেখানে চাকরি করো আমায় সেখানে নিয়ে যাও, কিন্তু কোনোদিন তুমি রাজি হওনি। গত মাসে যখন গ্রামে ছিলে তুমি ফোনে একজনের সাথে কথা বলতেছিলে এবং তোমার বাড়ির অ্যাড্রেস বলেছিলে, আর আমি তখন শুনেছিলাম। ভেবেছিলাম ঢাকা এসে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। হেরা সাগরের গালে এসে সজোরে থাপ্পড় মারে। সে তোমার জন্য আজ আমার মনে ঘৃণা হচ্ছে। এমন জঘন্য কাজ কিভাবে করলে তুমি? একসাথে দুটো মানুষের জীবন নিয়ে খেললে। আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজ এই প্রতিদান দিলে আমায়? আমি আর এখানে থাকবো না, সব ছেড়ে ছুড়ে চলে যাব, দূরে কোথাও নিজের সন্তানকে একা মানুষ করব। সাগর বলে, হেরা এসব তুমি কি বলছো? একদম এমন করো না জান, প্লিজ। তোমায় ছাড়া আমি যে মরে যাব, এত বড় শাস্তি আমায় দিও না, বলে কাঁদতে থাকে সাগর। সাথীও কাঁদছে, ওর জীবনটাও তো নষ্ট হয়ে গেল। ওই মানুষটার জন্য কি করবে? হেরা সাগরকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তাড়াহুড়া করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে হঠাৎ করে পা পিছলে সিঁড়ি বেয়ে পড়ে যায়, আর এক বিকট শব্দ হয়। সাগর হীরাকে পড়ে যেতে দেখে জোরে হীরা বলে চিৎকার দিয়ে ওঠে। সাথীও ভয় পেয়ে যায়, দৌড়ে হীরাকে গিয়ে ধরে। হীরা, এই হীরা, কথা বলো যান, বলেই হীরার হাত ধরে ডাকছে সাগর। কিন্তু হীরা যন্ত্রণায় কথা বলার শক্তি পাচ্ছে না। হীরা পেটের যন্ত্রণায় ছটফট করছে। সাগর পাগল প্রায় হয়ে গেছে। সাগর, হীরা আপুর ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সাগর আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে হীরাকে কোলে তুলে নেয় এবং গাড়িতে করে হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। হীরাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সাগরের পুরো শরীর হীরার রক্তে ভরে গেছে, সাদা শার্ট রক্তিম হয়ে গেছে। হীরার অবস্থা খুব খারাপ, রাস্তায় আসার সময় ও অজ্ঞান হয়ে গেছে। হীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সাথী আর সাগর হাসপাতালের করিডোরে অপেক্ষা করছে। সাগর ভীষণ হাইপার হয়ে গেছে, হেরার কথা আর বাচ্চার কথা চিন্তা করতে করতে। সাগর বলে ওঠে সাথীকে, সব দোষ তোমার, আজ তোমার জন্য আমার হেরার এই অবস্থা। সাগরের কথা শুনে সাথী অবাক হয়ে যায়। কি বলছো কি সাগর? একসঙ্গে দুটো মেয়ের জীবন নষ্ট করলে, আর শেষে কিনা আমায় দোষ দিলে? হ্যাঁ হ্যাঁ, সব দোষ তোমার। হেরা সুস্থ হয়ে গেলেই আমি ওকে আমাদের বিয়ে বাচ্চার কথা জানাতাম। একদিন না একদিন হেরা সব জানতে পারত।
কিন্তু আজ তোমার জন্য সব শেষ হয়ে গেল। আমার হেরা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ও বাঁচবে কিনা সেটাও কোনো গ্যারান্টি নেই। আমি এখন কি করব? আমার সব শেষ হয়ে গেল বলে সাগর কাঁদতে লাগলো। কিছুক্ষণের ভেতরে ডাক্তার বেরিয়ে আসলো। মিসেস হীরা চৌধুরীর বাড়ির লোক কে আছেন? সাগর ডাক্তারকে দেখে তাড়াহুড়া করে ওনার কাছে যায়। জি ডাক্তার, আমি হীরা চৌধুরীর স্বামী সাগর চৌধুরী। আমার হেরা আর সন্তান কেমন আছে? ডাক্তার বলে, দেখুন মিস্টার সাগর, আপনার স্ত্রীর অবস্থা খুব ক্রিটিক্যাল। ওনার অতিরিক্ত ব্লাড লস হয়েছে, সাথে বাচ্চার পজিশনও নর্মাল নেই। ইমিডিয়েট সি সেকশন করতে হবে, নয়তো কাউকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে সাগর হতভম্ব হয়ে যায়। ও নিজেকে সামলাতে পারছে না। দেখুন মিস্টার সাগর, আমাদের হাতে সময় খুব কম। যত দ্রুত সম্ভব ও নেগেটিভ রক্ত জোগাড় করুন বলে ডাক্তার ওটিতে চলে যায়। সাগর রক্ত খুঁজছে, 2টা ব্লাড ব্যাংকে যোগাযোগ করেছে। ও নেগেটিভ ব্লাড আউট অফ স্টক বলেছে। এখনও কি করবে, পাগল প্রায় হয়ে গেছে। হঠাৎ করেই মনে পড়ে ওর বন্ধু শাহরিয়ারের ব্লাড গ্রুপ আর হীরার ব্লাড গ্রুপ এক। ও আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে শাহরিয়ারকে কল করে। শাহরিয়ারও হাসপাতালের কাছাকাছি থাকায় দ্রুত চলে আসে এবং হীরাকে ব্লাড দিতে চলে যায়। হীরার অপারেশনও শুরু হয়ে যায়। রক্ত পাওয়ার সাথে সাথে ডাক্তার বলে গেছেন আল্লাহ আল্লাহ করতে, এছাড়া আর কোনো উপায় নেই। এরই মাঝে হীরার চাচা মুস্তাক আহমেদ ওর চাচাতো বোন মুক্তা হাসপাতালে চলে এসেছে। সাগরই ওদের কল করে হীরার অবস্থার কথা জানিয়েছিল। সাথে চুপ করে হাসপাতালের করিডোরের একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কি থেকে কি হয়ে গেল, ওর সন্তান ঠকে গেল, সাথে হেরা আপুও। হেরা আপু মেয়েটা কত ভালো, এত কিছু জানার পরও আমার সাথে বাজে ব্যবহার করেনি, বরঞ্চ আমার পাশে ছিল। আর তাকে কিনা এভাবেই ঠকালো সাগর। সাগরের পাশে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে মুক্তা সাগরকে জিজ্ঞেস করলো, ভাইয়া উনি কে, এখানে কি করছে? মুক্তার প্রশ্ন শুনে সাগর কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, তেমন কিছু না মুক্তা। মুক্তা ওর বোনের অবস্থার জন্য আর তেমন খুঁটিয়ে দেখে না, বিষয়টা এড়িয়ে যায়। দীর্ঘ 35 মিনিটের অপারেশনের পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে সাগর তড়িঘড়ি করে ওনার কাছে যায়। ডাক্তার, আমার হেরা আর বাচ্চা কেমন আছে? ওরা ঠিক আছে তো? ডাক্তার একটা মুচকি হাসি দিয়ে সাগরের কাঁধে চাপড়ে দিয়ে বলে, কনগ্রাচুলেশন মিস্টার সাগর, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন এবং মিসেস হীরা আউট অফ ডেঞ্জার। হেরা এবং বাচ্চা সুস্থ আছে শুনে সবাই তৃপ্তির সাথে শ্বাস নিল। ডাক্তার, আমরা কি এখন হেরার সঙ্গে দেখা করতে পারি? ডাক্তার বলল, এখন না, ওনার এখনো জ্ঞান ফিরেনি, হয়তো ঘন্টা খানেকের মাঝে ফিরে আসবে, তখন দেখা করতে পারবেন। এখন কেবিনে শিফট করা হবে। অল্প কিছু সময় পর একজন নার্স সাদা তোয়ালেতে মোড়ানো একটা বাচ্চা নিয়ে আসলেন। সাগরের কোলে দিয়ে বললেন, মিস্টার সাগর, আপনার ছেলে হয়েছে তো মিষ্টি খাওয়াবেন না আমাদেরকে? সাগরের মুখে বিজয়ের হাসি ও বাচ্চাটাকে আলতো করে কোলে তুলে নিল। নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো বলে সাগর পকেট থেকে 5,000 টাকা দিয়ে দিল নার্সকে। সাগরের পাশে মুক্তা ওর বাবা এসে দাঁড়িয়েছে। মুক্তার বাবা বলে উঠল, দেখ মুক্তা, একেবারে আমার হেরার মতো দেখতে হয়েছে, কি মিষ্টি আর তুলতুলে বাচ্চাটা। হেরা বলল, বাবা, ঠিক বলেছ। সাগর, তুমি ছেলের কানে আজান দাও, আমি বাইরে থেকে একটু আসছি। সাগর খুশি মনে ছেলের কানে আস্তে করে আজান দিচ্ছে আর দূর থেকে লক্ষ্য করছে সাথী। ওর চোখে পানি ও নিজের পেটে হাত রাখে। হেরা বাচ্চাকে দেখে ওর কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। হেরাকে কেবিনে নেওয়া হয়েছে এবং নার্স বলে গিয়েছে ওনারা এখন দেখা করতে পারবে। আর হ্যাঁ, রোগী প্রচণ্ড দুর্বল, ওনাকে কোনোভাবে হাইপার করবেন না কেউ। আস্তে করে সবাই হীরার রুমে যায়। হেরার মলিন মুখটা সাগরের বুকে আঘাত করছে। হেরা নিস্তেজ হয়ে শুয়ে আছে। ওদের পেছন পেছন হেরার কেবিনের দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে সাথী। সাগর তার কাঁপা কাঁপা হাতে হেরার কপালে হাত রাখলে হেরা জেগে ওঠে এবং চোখের সামনে সাগরকে দেখতে পেয়ে আতঙ্কে ওঠে। তুমি এখানে কি করছো? আর আমার বাচ্চা তোমার কাছে কেন? হেরা জোর করে সাগরের কাছ থেকে বাচ্চাকে কেড়ে নেয়। হেরার এমন অবাক করা কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যায় মুক্তা ওর বাবা। হেরা আপু, তুমি কি সব বলছো? ভাইয়া এখানে থাকবে না তো কে থাকবে শুনি? উনি তো তোমার ছেলের বাবা হয়েছে, তাই না? মুক্তার কথা শুনে হীরা জোরে চিৎকার করে ওঠে, না, ওই লোকটা আমার বাচ্চার কেউ হয় না, কেউ না। ওকে এখান থেকে চলে যেতে বলো মুক্তা, আমি ওকে সহ্য করতে পারছি না বলে কাটা পেটে হাত রাখে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। হীরা জান আমার, প্লিজ এমন করো না, আমায় ক্ষমা করে দাও প্লিজ। হীরা মা, তুই কি সব বলছিস?
আর এমন করছিস কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের আদরের জামাইকে জিজ্ঞেস করো না কেন আমি এমন করছি। সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ওর বলার মতো কিছু নেই। মুক্তার বাবা বলে, সাগর কি হয়েছে তোমাদের মাঝে? তোমরা তো কখনো ঝগড়া করো না, তাহলে আজ হীরা এমন করছে কেন? হীরা বাচ্চাকে বুকে আগলে ধরে বলে, চাচ্চু আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে বলে আরো জোরে কাঁদতে লাগলো। হীরা মা, তুই শান্ত হয়ে বল কি হয়েছে। চাচ্চু, সাগর দ্বিতীয় বিয়ে করেছে, আমাকে চিরকালের জন্য ঠকিয়েছে, আমার সন্তান আমার ভালোবাসাকে ঠকিয়েছে। হেরার কথা শুনে মুক্তার মুস্তাক আহমেদ রীতিমতো আকাশ থেকে পড়লেন। কি বলছিস কি হীরা? মাথা খারাপ হয়ে গেছে তোর? কি সব আবল তাবল বলছিস তুই? না, আমার মাথা ঠিক আছে, আমি সব সত্যি বলছি। ও লুকিয়ে 1 বছর আগে বিয়ে করেছে, আর ওর স্ত্রী এখন প্রেগন্যান্ট, গ্রামে থাকে। সাথীকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে হীরা বলল, ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে সাগরের বিয়ে করা দ্বিতীয় বউ সাথী। হীরা সাথীকে ভিতরে আসতে বলে। সাথী চোখের পানি মুছে রুমের ভিতরে আসে। সাথী রুমের ভিতরে এসে দাঁড়িয়ে আছে আর অনবরত চোখের পানি ফেলছে নীরবে। হীরা বলে ওঠে, চাচ্চু, ও হচ্ছে সাথী। সাগর ওকে 1 বছর আগে বিয়ে করেছিল, আর সাথী এখন ওর সন্তানের মা হতে চলেছে। সাগর আমাদের সবাইকে ঠকিয়েছে, ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না চাচ্চু বলে হীরা কাঁদতে থাকে। সাগর মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে, কথা বলার সাহস নেই, কারণ ও তো ভুল করেছে, সকলকে না জানিয়ে এমন একটা কাজ করেছে। হীরার চাচা মুস্তাক আহমেদ রাগে সাগরের গালে থাপ্পড় দিয়ে ওর কলার চেপে ধরেছে। জানোয়ার, তোর সাহস হয় কি করে আমার মেয়েটাকে এভাবে ঠকাতে? তুই একবার হীরা আর তার সন্তানের কথা ভাবলি না? তুই কি মানুষ? আমি আজ তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মুক্তা গিয়ে ওর বাবাকে সামলায়। বাবা, কি করছো তুমি? ছাড়ো ওকে, তুমি অসুস্থ। আর ভাইয়া, আপনি এত বড় বেঈমান জানা ছিল না। সি, আমার বোনের জীবন শেষ করলেন, সাথে আমার এই সদ্য জন্ম নেওয়া ভাগ্নিকেও। সাগর কাঁদতে কাঁদতে হাত জোর করে বলতে লাগলো, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, তার জন্য আমি অনুতপ্ত। সি ভাইয়া, আপনার মতো মানুষকে কখনো ক্ষমা করা যায় না। এদিকে বিপদে পড়ে বিয়ে করেছেন, মানছি। আপনার কোনো উপায় ছিল না বাসায় এসে আপুকে সব বলতেন? তারপর ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিতে পারতেন। তা না করে আপনি ওই মেয়েটার সঙ্গে গোপনে সংসার শুরু করেছেন, আর এখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছে। আপনার লজ্জা থাকা দরকার। হেরা সদ্য সিজার হওয়ার কারণে যন্ত্রণায় ছটফট করছে। প্লিজ তোরা থাম মুক্তা, আমি আর সহ্য করতে পারছি না, আমার ছেলেকে একটু ধর প্লিজ। মুক্তা তাড়াতাড়ি হীরার কাছে যায় বাচ্চাকে কোলে নিতে। সাগর এগিয়ে আসতে আসতে বলে, হীরা, আমার ছেলেকে আমার কাছে দাও প্লিজ। মুক্তার কাছে দিতে হবে কেন? মিস্টার সাগর, একদম এই ভুল করবেন না। শুধুমাত্র আমার ছেলে হিয়ান, ওর উপর কোনো বাপের অধিকার দেখাতে আসবেন না, বলে দিলাম। হীরা, প্লিজ এইসব বলো না, ও তো আমারও অংশ, তাই না? এক কথা কতবার বলবো, ও শুধুই আমার, আর কারো না। ওকে আমি একাই মানুষ করব, কারো সাহায্য লাগবে না, আর না লাগবে আপনার মতো পিতৃ পরিচয়। এরা আমার কথা শুনো, আমি সাথীকে ডিভোর্স দিয়ে দেব, আর কোনোদিন এমন ভুল করব না। আমরা আমাদের সন্তানকে সুন্দর করে মানুষ করব, প্লিজ। সাগরের কথা শুনে সাথী অবাক হয়ে বলে, সাগর, তুমি কি বলছো? আমায় ডিভোর্স দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সাগর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সাথী সঙ্গে সঙ্গে সাগরের পা জড়িয়ে ধরে বলে, এমন কাজ করো না প্লিজ। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, আমায় ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমার মা বাবা খুব গরিব, দিন আনতে পান্তা পুরনোর দশা। এই অবস্থায় তুমি আমায় ছেড়ে দিলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সাগরকে বলে জোরে জোরে কাঁদতে লাগলো সাথী। হেরা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। হেরাকে উঠতে দেখে সাগর ওর কাছে এগিয়ে যেতে নিলে হেরা হাত উঁচিয়ে বলে, খবরদার মিস্টার সাগর, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। সাথী, তুমি উঠো বলছি, এই দিকে আসো। সাথী কাঁদতে কাঁদতে হীরার কাছে এসে দাঁড়ালো। আমি থাকতে সাগর এমন কাজ করতে পারবে না। ও তোমাকে সমাজে স্ত্রী ও তোমার সন্তানের মর্যাদা দিবে। তোমরা একসাথে থাকবে, তোমাকে কোথাও যেতে হবে না। সাগর, তোমাকে আমি শাস্তি দেব এমন জঘন্য কাজ করার জন্য। হেরা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, সবার নাগালের বাইরে। এ কথা শুনে সাগর আকাশ থেকে পড়ে। হেরা, তুমি এইসব কি বলছো? তুমি কোথাও যাবে না, এমন করো না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এত বড় শাস্তি আমায় দিও না দয়া করে। তুমি যেই পাপ করেছো সবার সাথে, এটার শাস্তি হবে
আমার আর আমার সন্তানের ভালোবাসা থেকে আমি তোমাকে বঞ্চিত করব এবং আমাদের ভালোবাসার অভাবে তুমি অনুশোচনায় ভুগবে, সেটাই হবে তোমার শাস্তি। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার ছেলে হিয়ানের কোনো সম্পর্ক থাকবে না। আমি সকল সম্পর্কের বিচ্ছেদ করলাম। আজকের পর থেকে হিয়ান শুধুই আমার সন্তান, ও আর কারোর না। আমি দূরে কোথাও চলে যাব, কোনোদিন তোমার সামনে আসব না। তখন তুমি বুঝবে ভালোবেসে কারো কাছ থেকে ঠকে গেলে কেমন অনুভূতি হয়। আর হ্যাঁ, সাথে আর ওর সন্তানকে নিয়ে তুমি সংসার করবে, ওদের যথাযোগ্য মর্যাদা দেবে, যতটা আগে আমায় দিতে। হেরার এমন সিদ্ধান্তে সাগর সহ বাকি সবাই অবাক হয়ে যায়। হেরা মা, তুই কি সব বলছিস? তুই কেন সব কিছু ছেড়ে দিবি? তোর তো অধিকার আছে, বল। না চাচ্চু, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এর বাইরে আর কোনো কথা হবে না, প্লিজ। হেরা আপু, এসব কি বলছো? তুমি আমার জন্য সব ছেড়ে চলে যাবে? আমায় আর অপরাধী বানিও না দয়া করে। না সাথে, এটা তোমার অধিকার। আমি কারো প্রতি রেগে নেই, সব আমার দুর্ভাগ্য, বুঝলে? নয়তো এভাবে ভালোবেসে কেউ ঠকে যায় নাকি? সাগর বলে ওঠে, হেরা এমন করো না প্লিজ। আমায় তুমি আর যা শাস্তি দিবে মাথা পেতে নিব, কিন্তু তুমি চলে যেও না। আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আমি তোমাকে ভালোবাসি হেরা, আমায় ক্ষমা করো, বলে মেঝেতে বসে কাঁদতে লাগে সাগর। চাচ্চু, মুক্তা, হিয়ানকে নিয়ে চলে আয়, আজই আমি চলে যাব। হেরা, এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হিয়ানের উপর আমার অধিকার আছে, আমি ওর জন্মদাতা বাবা। বাবা? কিসের বাবা? কার বাবা? মিস্টার সাগর, আপনি যেই অন্যায় করেছেন তারপর আর সন্তানের অধিকার দেখাতে আসবেন না। আর হ্যাঁ, ভাবছেন ওকে আমি একটা কিভাবে মানুষ করব? তাহলে শুনুন, আপনার একটা পয়সা কানাকড়িও আমি নেব না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন সফল ব্যাংকার। কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলাম। আমি শিক্ষিত মা, একটা না একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আর তা দিয়ে আমি আর আমার সন্তান ভালোভাবে চলে খাবো। চিন্তা করবেন না। হেরা চলে যেতে নিলে সাথী এসে ওকে বলে, আপু, আর একটাবার ভেবে নিলে হতো না? না সাথী, আর কোনো ভাবাভাবির দরকার নেই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার অন্যথায় হবে না আর। হেরা ওর ছেলেকে নিয়ে চলে যেতে নিলে বারবার সাগর ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হীরা কারো কথা শুনেনি, ও ছেলেকে নিয়ে চলে যায়। হীরা ওর অসুস্থ চাচির বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বড় মা, আমার সব শেষ হয়ে গেছে। এতদিনের বিশ্বাস, ভালোবাসা সব শেষ। এখন আমি কি নিয়ে বাঁচবো বলো? কাঁদিস না মা, সাগর এমন একটা কাজ করবে আমরা কেউ ভাবেনি। মানছি বিপদে পড়ে বিয়ে করেছে, তাই বলে একবার অন্তত তোকে জানাতে পারতো না? আমার ওই মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। ওই মেয়েটা তো পারতো সাগরকে জিজ্ঞেস করতে, তোমার অতীতে কিছু আছে নাকি। হেরা, আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। ছাড়ো বড় মা, যা শেষ হবার হয়ে গেছে। অন্যকে দোষ দিয়ে কি লাভ? সব আমার কপাল, বুঝেছ? আপু, আপু, হিয়ানের বোধহয় খিদে পেয়েছে, ও কাঁদছে প্রচুর। আমার কাছে নিয়ে আয় ওকে। অনেকক্ষণ হয়ে গেছে কিছু খায়নি ছেলেটা। হেরা সযত্নে হিয়ানকে কোলে নিয়ে দুধ খাওয়াতে থাকে আর কপালে চুমু খায়। বাবা, আমার বাবা, তুমি এখন আমার সব, আর কিছুই চাই না আমি। আমরা অনেক দূরে চলে যাব, কেউ আমাদের আর কষ্ট দিতে পারবে না, যেমনটা তোমার বাবা দিয়েছে। মুক্তা, আমি যা যা করতে বলেছিলাম করেছিস তো? আপু, আর একটাবার ভেবে নিলে হতো না? তুমি সাগর ভাইয়ের থেকে দূরে তো দেশে থেকেও পারবে, কিন্তু দেশের বাহিরে যেও না প্লিজ। না মুক্তা, দেশে থাকলে ওই মানুষটার মুখোমুখি আমাকে বারবার হতে হবে। আমি চাই না ওর সঙ্গে আমার সন্তান আর নিজেকে জড়াতে। তাই আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। হিয়ানকে নিয়ে দেশের বাহিরে অস্ট্রেলিয়ায় চলে যাব। সবাই নিশ্চুপ হয়ে আছে, আর হবেই না বা কেন? সাগর যেই কাজ করেছে, এরপর কি হীরাকে সান্ত্বনা দেওয়া যায়? সাগর চুপচাপ বসে আছে। কি থেকে কি হয়ে গেল? ওর সাজানো গোছানো সংসার ওর একটা মিথ্যার জন্যই নিমেষেই শেষ হয়ে গেল। হঠাৎ সাথী এসে সাগরের কাঁধে হাত রাখে। সাগর, প্লিজ সবকিছু ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে। এখন আর এত ভেবে কি লাভ বলো? সাগর রাগে সাথীর হাতটা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমার হীরা আমায় ছেড়ে চলে গেছে। আমার সন্তানকে আমি দেখতে পারছি না, ছুতে পারছি না। সব দোষ তোমার। ওই দিন গ্রামে না গেলে এইসব কিছু হতোই না। আমি হেরার পায়ে পড়ে বলবো যেন ও সবকিছু ভুলে গিয়ে আবার আমার কাছে ফিরে আসে। সাথী রাগান্বিত হয়ে বলল, ও ফিরে আসলে তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? সাগর রেগে বলল, জাহান্নামে যাও, আমার কিছু যায় আসে না। আমার একমাত্র ভুল ছিল তোমার সাথে সম্পর্কে জড়ানো। সাগর হীরাকে ফিরিয়ে আনতে ওর চাচার বাসার উদ্দেশ্যে রওনা হয়। সাথী রাগে একটা গ্লাস মেঝেতে ছুঁড়ে মারে আর ফোন নিয়ে ফোন করে একজনকে। হ্যালো রাকিব। রাকিব বলে, হাই সোনা, বলো ওদিকের কি খবর, সব ঠিক আছে তো? আরে রাখো তোমার আলগা পিরিত।
এইদিকে খাটতে খাটতে আমি শেষ। আর হ্যাঁ, একটা খুশির সংবাদ আছে। ওই হীরা সাগরকে ছেড়ে চলে গেছে আর আমায় সাগরের বইয়ের স্বীকৃতি দিয়েছে। আর সব প্ল্যান মাফিক হচ্ছে। আর কিছুদিনের ভিতরে এই সব সম্পত্তির মালকিন আমি হব, বলেই সাথী হাসতে থাকে। কিন্তু আমাকে এই ভালো সাজার অভিনয় চালিয়ে যেতে হবে, যাতে কোনো কিছু হাতের বাহিরে না যায়। আর তুমি কয়দিনের ভিতরে ঢাকায় চলে আসো। একদিন সুযোগ করে দেখা করা যাবে, ওকে? রাকিব বলে। ওকে ডার্লিং, আপনি যা বলবেন তাই হবে, রাখছি। বাই। সাথী ফাঁকা বাসায় অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি হীরার জন্য কষ্ট হচ্ছে। কিছু না জেনে এইভাবে সবকিছু আমার হাতে দিয়ে দূরে চলে গেল। আর মাঝখান থেকে সাগর ফেসে গেল। সাগর হীরার চাচার বাসায় আসে। এসে দেখে এখানে হীরা নেই। মুক্তাকে সাগর জিজ্ঞেস করে, মুক্তা প্লিজ বলো, হীরা কোথায় আর আমার ছেলে কোথায়? হীরার চাচা মুস্তাক আহমেদ এগিয়ে এসে বলে, তুমি এখানে কি করতে এসেছো? এত কিছুর পরও শান্তি হয়নি তোমার? চাচ্ছ আমায় যা ইচ্ছে তাই বলুন, আমি কিছু মনে করব না, কিন্তু প্লিজ একটাবারের জন্য হীরা আর হিয়ানের সাথে দেখা করতে দিন। আমি আপনার পায়ে পড়ছি চাচ্ছু, বলে কাঁদতে থাকে সাগর। ভাই, আপনি হয়তো আর কখনো আপু আর হিয়ানকে দেখতে পাবেন না। মানে এমন কেন বলছো মুক্তা? ওরা কোথায় আছে? আসলে আসলে না মানে। মুক্তা আনসার মি, কি না মানে করছো? সত্যি করে বলো, কোথায় ওরা? ভাই, আপনি হীরা আপুকে আটকান প্লিজ, ও চলে যাচ্ছে, বলে কাঁদতে থাকে। আপনার উপর আপু রাগ করে আছে ঠিকই, কিন্তু আপনার কথাও ফেলতে পারবে না। প্লিজ ওদের আটকান। মুক্তা, আমায় সত্যি করে বলো, ওরা কোথায় আছে? বাসায় নেই তাহলে কোথায় গেল? আপুর সন্ধ্যা 7টায় মেলবোর্ন অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট। মুক্তার কথা শুনে সাগর রীতিমতো অবাক হয়ে যায়। কি বলছো কি মুক্তা? হীরা দেশের বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আর বেশি সময় নেই, 8 ঘন্টা আছে ফ্লাইট ছাড়ার। শেষ চেষ্টাটা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। আর ভাইয়া, আপু যাওয়ার আগে আপনাকে এই চিঠিটা দিয়ে গেছে। সাগর চিঠিটা তাড়াহুড়া করে পকেটে ঢুকিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাগর গাড়ির সর্বোচ্চ স্পিড বাড়িয়ে ছুটে যাচ্ছে ওর ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে। রাস্তায় প্রচুর জ্যাম। সাগর চিন্তায় পড়ে গেছে, ঠিক টাইমে পৌঁছাতে পারবে তো? এয়ারপোর্টে ছেলেকে নিয়ে বসে আছে হীরা। মাইকে অ্যানাউন্স করছে আর মাত্র 7 মিনিট বাকি আছে ফ্লাইট ছাড়ার। যাত্রীদের নিজ দায়িত্বে সব কিছু গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে। হীরা বলে ওঠে হিয়ানকে, দেখছিস হিয়ান, তোর বাবা একটাবার আমাদের আটকাতে আসলো না। যদি একবার এসে বলতো, হীরা প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমায় ভালোবাসি হীরা, তাহলে আমি সব কিছু ছেড়ে ছেড়ে আবার তোর বাবার কাছে চলে যেতাম, বলে ছেলের কপালে চুমু খেলো। সাগর জ্যামের মধ্যে বসে আছে আর বলছে, কয়েকটা মিনিট হীরা, আমি আসছি, এখনই আসছি তোমাদের নিতে, প্লিজ আমায় ছেড়ে চলে যেও না, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। লাস্ট মুহূর্তে চলে এসেছে, প্লেন এখনই ছেড়ে দিবে। এরা বারবার পিছন ফিরে তাকাচ্ছে সাগরকে শেষবারের মতো দেখার জন্য, কিন্তু সাগরের কোনো অস্তিত্ব সে দেখতে পায়নি। বুকে পাথর চাপা দিয়ে হাজারো কষ্ট নিয়ে ও বিমানে উঠে পড়ে এবং বিমান অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সাগর জ্যাম ছোটার সঙ্গে সঙ্গে সাগর প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। চারদিকে হীরাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সাগর বলে ওঠে, দেখো তোমার সাগর এসেছে। হেরা, হেরা কোথায় তুমি? দেখো তোমার সাগর এসেছে। সাগর কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেই কাউন্টারের লোক জানায়, এই 4 মিনিট আগে বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। কথাটি শোনার পর নিজেকে শান্ত রাখতে পারছে না সাগর। হেরা, আমাকে এত বড় শাস্তি তুমি দিও না। সাগর এয়ারপোর্টের মেঝেতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদছে। হেরা মাই লাভ, একবার ফিরে এসো প্লিজ। চারপাশের মানুষ সাগরের পাগলামিগুলো দেখে যাচ্ছে। চারদিকে সন্ধ্যার রক্তিম আভা ছেয়ে গেছে। বোধহয় কিছুক্ষণের ভিতরে পৃথিবীর বুকে আঁধার নেমে আসবে। সাগর তখন এয়ারপোর্টের একটা বেঞ্চে বসে আছে, নিস্তব্ধ, নির্বিকার। হঠাৎই মুক্তার কাছ থেকে পাওয়া সিডিটার কথা মনে পড়ে যায়। সাগর পকেট থেকে সিডিটা বের করে পড়তে শুরু করে। আজ তোমাকে চিঠির শুরুতে প্রিয় বলতেও আমার হৃদয় বাজছে। কি করব বলো? ছোটবেলায় বাবা মা আমায় ছেড়ে দূর আকাশে চলে গিয়েছিল। আমার চাচ্চু আর বড় মা কোনোদিন বুঝতে দেয়নি আমি অনাথ। তোমার সাথে যেদিন ভার্সিটিতে দেখা হয়েছিল, সেই দিনটাকে আমি আমার লাইফের বেস্ট দিন ভাবতাম। তোমার মতো একজন প্রেমিক পেয়েছিলাম। যেই দিন আমরা পারিবারিকভাবে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ালাম, সেই দিন মনে হচ্ছিল আমার সে সুখী মানুষ হয়তো আর এই পৃথিবীতে নেই। বিয়ের পর তোমার ভালোবাসার যত্নে আমি নতুন করে প্রাণ খুঁজে পেয়েছিলাম। দিনগুলো এত মিষ্টি ছিল আমাদের, বলে বোঝাতে পারবো না।
যেদিন প্রথম তোমার আমার ভালোবাসার নতুন অস্তিত্ব আমার পেটে আসলো, ওই দিন তুমি কত না আনন্দিত হয়েছিলে। আমাদের ভালোবাসার চিহ্ন আমাদের পেটে। কত যত্নে আমায় আর আমার সন্তানকে আঁকড়ে রেখেছিলে। কিন্তু ওই 17ই নভেম্বর আমার লাইফের সুখের আলো নিভিয়ে অন্ধকার ছেয়ে যায় তোমার নতুন সংসারের খবর পেয়ে। জানো সাগর, ওই দিন আমি একটা কাঁচের গ্লাসের মতো ভেঙে পড়েছিলাম। আমার হৃদয়ে ভালোবাসা হারিয়ে যাওয়ার ক্ষত তৈরি হয়েছিল। তুমি আমায় মিথ্যে বলেছিলে এতদিন। আমায় কি এতটুকু ভরসা করতে পারতে না তোমার আর সাথীর সম্পর্কে? জানো সাগর, তোমাকে সাথে পেয়েছে মানে আমি কি বিভৎসভাবেই না তোমাকে হারিয়েছি। তবুও আমি তোমায় ক্ষমা করে দিয়েছিলাম, শুধু ভালোবাসতাম বলে। সবকিছু ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিলাম, তখন আমার হৃদয়টা কাচের মতো চুরমার হয়ে গিয়েছিল। তোমার অংশকে আমি আমার সঙ্গে নিয়ে গেলাম। হয়তো এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমরা একই পৃথিবীর দুই প্রান্ত থেকে দুই পৃথিবী হয়ে রয়ে যাব। ভালো থেকো আমার সন্তানের বাবা। এটি তোমার হীরা। চিঠিটা পড়ে সাগর জোরে জোরে চিৎকার করে কাঁদছে। হেরা, জানি আমার করা ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? রাত 12টা বাজে। বিভস্ত অবস্থায় সাগর বাড়ি ফিরেছে। সাথী দরজা খোলাতেও সাগর ভেবেছে ওর হেরা, তাই সাথীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হেরা, তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। জানতাম তুমি আমাকে ছাড়া একদম থাকতে পারবে না। সাথী তখন বলে ওঠে, এই কি হয়েছে সাগর, কি আবল তাবল বকছো? আমি কেন হেরা হতে যাব? আমি সাথী, তোমার বিয়ে করা বউ, আর তোমার অনাগত সন্তানের মা। সাথীর কথায় সাগরের হুঁশ ফিরে ওর রাগে সাথীকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেয় আর বলে ওঠে, আমার চোখের সামনে থেকে চলে যাও সাথী। আজ তোমার জন্য হেরা আমাকে ছেড়ে ওই দূরে চলে গেছে, আর আসবে না। আমার হিয়ানকেও নিয়ে গেছে। সাগরের কথা শুনে সাথী মনে মনে ভীষণ খুশি হচ্ছে, তা বাহিরে বুঝতে দিচ্ছে না। ও মা, কি বলছো সাগর? হেরা আপু কোথায় চলে গেছে? ওর চাচার বাসায় যায়নি? হেরা অস্ট্রেলিয়ায় চলে গেছে। আমার ছেলেকে নিয়ে আর কখনো ফিরবে না। আমার সামনেও আর আসবে না। বলবে না সাগর, দেখো তো এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে। সাগর এইসব বলতে বলতে উপরে চলে যায়। হেরা অস্ট্রেলিয়ায় চলে গেছে শুনে সাথীর খুশির সীমা নেই। ও আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আপদ বিদায় হয়েছে। এবার এই বাড়ি, কোম্পানি, সবকিছু একমাত্র মালকিন হব আমি আর রাকিব, বলে জোরে জোরে হাসতে লাগে সাথী। এত বড় খুশির সংবাদটা রাজীবকে জানাতে হচ্ছে বলে রাকিবকে কল করে সাথী। হ্যালো জানেমন, আমার কাছে এখন এমন একটা খুশির সংবাদ আছে, শুনলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাই নাকি? তাহলে বলো শুনি, কিসের খবর? ওই হেরা আজীবনের জন্য সাগরকে ছেড়ে দূরে অস্ট্রেলিয়ায় চলে গেছে, আর আসবে না। কি বলছো কি ডার্লিং? এত বড় সুখবর! আমি তো নিজেকে আর সামলাতে পারছি না, এত খুশি লাগছে। জান, আমাদের পথের কাঁটা দূর হয়েছে। আমরা এখন মুক্ত, আর কোনো বাধা আসবে না। আচ্ছা রাখছি, কেউ আসছে মনে হয়। ওকে জান, টাটা। পিছন থেকে সাগর বলে ওঠে, এত রাতে তুমি কার সঙ্গে কথা বলছো সাথী? সাগরের গলা শুনে সাথী ঘাবড়ে যায়। কই কিছু না তো, মা কল দিয়েছিল আর কি। আর হ্যাঁ, একদম এই বাড়িতে নিজের অধিকার খাটাতে আসবে না। এসব কিছু আমার হীরা নিজের হাতে সাজিয়েছে, ওকে? সাথে ওর কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায়। সময় আর স্রোত, পৃথিবীতে এই দুটো জিনিসই কারোর জন্য অপেক্ষা করে না। সময়কে কেউ ধরে বেঁধে রাখতে পারে না, নিজ গতিতে এগিয়ে যায়। দেখতে দেখতে 21টা বসন্ত পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে শীতের আমেজ বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। সারাদিন রোদের কোনো দেখা পাওয়া যায় না। ভার্সিটিতে একের পর এক ক্লাস নিয়ে হাঁপিয়ে উঠেছেন 43 বছরের এক পৌরা নারী। ক্লাস শেষ করে অফিসের দিকে যেতে নিলে পিছন থেকে একজন ডাক দেয়, এক্সকিউজ মি চৌধুরী ম্যাম। ইয়েস মিস ডায়না। চৌধুরী ম্যাম, ইয়োর সন হিয়ান ইজ ওয়েটিং ফর ইউ ইন দ্য ওয়েটিং রুম। ওহ থ্যাংক ইউ ডায়না। ওয়েলকাম ম্যাম। ওয়েটিং রুমের পাশ দিয়ে কতগুলো মেয়ে যাচ্ছিল। হঠাৎ ওদের চোখ যায় রুমের ভিতরে সুদর্শন এক যুবকের দিকে। বয়স 21-22 হবে। হয়তো রুমের ভিতরে একা বসে ফোন টিপছে। লম্বা চড়া, ফর্সা, আর মাথায় ঘন কালো চুল। হাই অলিভা অ্যান্ড ম্যারি, ডিড ইউ নোটিস দ্য বয় সিটিং ইন দ্য রুম? ইয়েস গার্ল। ওয়াও হাউ হ্যান্ডসাম, আই হ্যাড এ ক্রাশ অন হিম। অলিভিয়া, মেরি এবং দরিয়া রুমে বসা ছেলেটার কাছে যায়। অলিভিয়া, হাই হ্যান্ডসাম, হোয়াট ইউর নেম? ছেলেটা ফোন টিপা রেখে মেয়েগুলোর দিকে একবার নজর দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আই এম হ্যান। হাউ নাইস বয়, নাইস নেম। হিয়ান আর কিছু বলার আগেই বাহির থেকে ওর মায়ের ডাক শোনা গেল। হিয়ান, বাহিরে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। হিয়ান আর কিছু না বলে মেয়েগুলোকে পাশ কাটিয়ে বাহিরে চলে গেল।
হিয়ানের এমন অবহেলায় মেয়েগুলো রাগান্বিত হয়ে গেল এবং বুঝতে পারছে হিয়ান আসলে ওদের ডিপার্টমেন্টের হীরা চৌধুরী ম্যামের একমাত্র ছেলে, হিয়ান আহমেদ চৌধুরী। হিয়ান হীরার কাছে এসে বলে, মাম্মাম এতক্ষণে তুমি এসেছো? আই এম ওয়েটিং ফর ইউ 30 মিনিটস। ইউ আর সো লেট মাম্মাম। গালগুলো ফুলিয়ে কথাগুলো বলল হিয়ান। সরি বাবা, ক্লাস করতে করতে লেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে মাম্মাম, তোমার শরীর কেমন আছে? আজকে ভার্সিটিতে আসতে তোমায় মানা করেছিলাম, তুমি অসুস্থ ভুলে গেছো? বাসায় একা থাকতে বোরিং লাগছিল, তাই ক্লাস করাতে চলে আসছি। কিন্তু তুমি আজ হঠাৎ করে আমার ভার্সিটিতে আসলে যে, কোনো দরকার ছিল নাকি? মাম্মাম, আজ সন্ধ্যায় আমাদের এফ ব্যাচের ফাইনাল ম্যাচ আছে বাস্কেটবল খেলার। তোমায় বলতে একদম ভুলে গিয়েছিলাম আগে, তাই তো এখন ভার্সিটিতে বলতে আসছি। ওহ, খেলা কখন শেষ হবে হিয়ান? বেশি সময় লাগবে না, জাস্ট 2 আওয়ার্স মাম। আমি বেশি রাত হওয়ার আগেই বাসায় চলে আসব, তুমি টেনশন করো না। বেশি রাত করো না, এমনিতে আমার শরীর ভালো না, তার উপর বাসায় কেউ নেই, সার্ভেন্ট ছুটিতে আছে, বুঝোই তো বাবা। আর আজকের ওয়েদারও ভালো না, একটু পর পর তুষার পড়ছে, তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। হিয়ান ওর মাকে জড়িয়ে ধরে বলল, আরে মাম্মাম টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ওকে? ঠিক আছে বাবা, বলে হিয়ানের কপালে একটা চুমু খায় হীরা। মাম্মাম আমি আসছি, টাটা, তুমি লেট করো না, বাসায় চলে যাও, ওকে? টাটা বাবা, আমি এখনই বাসায় চলে যাব। মাকে বিদায় জানিয়ে হিয়ান চলে যায়। বিকেলে ভার্সিটি ছুটি হয়ে যায়, অফিসের সকল কাজ শেষ করে হীরা বাসায় চলে যায়। সারাদিন ক্লাস করতে করতেও ভীষণ ক্লান্ত, তাই কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে এনে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে হীরা। হঠাৎ ওই একটা অজানা কারণে ওর মনটা মুচড়ে ওঠে। আজকে ভীষণভাবে সাগরকে মনে পড়ছে। হীরা উঠে গিয়ে দোতলায় ওর রুমে যায়। ওয়ার্ডরোব থেকে সাগরের একটা বড় ছবি বের করে হীরা। ছবিটায় হাত রাখতেই ওর দু চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল আর বলে উঠল, সাগর, 21টা বসন্ত ফিরিয়ে গেছে, তুমি হিনা। এই দগ্ধ হৃদয় নিয়ে এখনো তোমার অপেক্ষায় থাকি। তোমাকে ছাড়া যেখানে একটা মুহূর্ত কল্পনা করতে পারতাম না, আজ সেই হীরা দীর্ঘ 21টা বছর তোমাকে না দেখে না ছুঁয়ে কাটিয়ে দিচ্ছে। আজও এই হৃদয় তোমার জন্য পুড়ে খাক হয়ে যায়, চাতক পাখির ন্যায় এখনো ছটফট করে তোমার জন্য। তুমি হয়তো তোমার দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে বাংলাদেশে খুব সুন্দরভাবে সংসার করছো। আমায় আর জ্ঞানকে হয়তো এত বছরে ভুলেই গেছো। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এতে আমার কিছু যায় আসে না সাগর। হেরা চোখের পানি মুছে বলল, জানো সাগর, আগামীকাল তোমার আর আমার একমাত্র ভালোবাসার অংশ হিয়ানের 22তম জন্মদিন হতে চলেছে। ছেলেটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে ভাবতে পারিনি। এখন সে মায়ের কষ্ট বুঝতে পারে। যখন আমি তোমার জন্য মন খারাপ করি তখন বলে, মাম্মাম প্লিজ মন খারাপ করো না, আমি তো আছি। দেখতে দেখতে রাত 11টা কখন বেজে গেছে হীরার খেয়াল নেই। সাগরের ছবি বুকে নিয়ে সোফাতেও ঘুমিয়ে গিয়েছিল। সারাদিন কাজ করার জন্য ভীষণ ক্লান্ত ছিল তাই। ঘড়ির কাঁটায় শব্দ হচ্ছে। হীরা তাড়াতাড়ি উঠে দেখে রাত 11টা বেজে গেছে। ডেলিভারি ম্যান কিছুক্ষণ আগে কেক আর চকলেট দিয়ে গেছে। ঠিক 12টায় প্রতি বছরের ন্যায় এবারও মা ছেলে একসাথে কেক কাটবে বলে। সময়ের দিকে লক্ষ্য করতে হীরা হতবিহ্বল হয়ে গেল। এত রাত হয়ে গেছে, হিয়ান এখনো বাসায় ফিরেনি। ও তো বলেছিল সন্ধ্যার দিকে ফিরে আসবে, এত লেট কোথায় করছে ও? হিয়ানকে বারবার কল করছিল হীরা, কিন্তু ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। এতে হীরার চিন্তা আরও দ্বিগুণ বেড়ে গেছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে আজ বিরাট বড় বাস্কেটবল ম্যাচ চলছে। একের পর এক টিম খেলে যাচ্ছে। হিয়ানের এফ টিম ম্যাচ শেষে ফার্স্ট হয়, আর এ নিয়ে ওর টিমের স্টুডেন্ট আর টিচাররা বেশ আনন্দ করছে। কখন যে এত রাত হয়ে গেছে হিয়ানের খেয়াল নেই। হিয়ানদের দলের সাথে ম্যাচ হেরে গেছে 3S টিমের ছেলেরা, আর এই হার ওরা মেনে নিতে চাচ্ছে না, ঝামেলা শুরু করেছে। হিয়ান আর ওর বন্ধু এলিস এবং রবার্ট ওরা সবকিছু শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে যায়। কারণ হিয়ানের এতক্ষণে হুঁশ ফিরেছে, অনেক বেশি লেট হয়ে গেছে এবং ওর মাম তো ওর জন্য অপেক্ষা করছে। সবাই তাড়াতাড়ি করে হাঁটতে থাকে। হঠাৎ মাঝ রাস্তায় কতগুলো ছেলে ওদের পথ আটকে দাঁড়ায়। অন্ধকারে তেমন বোঝা না গেলেও আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের প্রতিপক্ষ দলের ছেলেগুলো দাঁড়িয়ে আছে পথ আটকায়ে, যাদেরকে ওরা হারিয়ে এসেছে। হিয়ান এগিয়ে গিয়ে ইংলিশে বলে, রুদ্রিগো, মাইকেল, তোমরা এভাবে আমাদের পথ আটকায়ে দাঁড়িয়ে আছো কেন? সমস্যা কি তোমাদের? মাইকেল বলে ওঠে, তোমরা সিটিং করে ফার্স্ট হয়েছো। এই ম্যাচ আমাদের জেতার কথা ছিল, আমরা ফার্স্ট হতাম। দেখো মাইকেল, খেলায় কোনো সিটিং হয়নি, আমাদের টিম ভালো খেলেছে তাই সবাই ফার্স্ট ঘোষণা করেছে, সিম্পল। এইসব বলে হিয়ানরা চলে যেতে নিয়ে রুদ্রিগো হিয়ানদের পথ আটকিয়ে দাঁড়ায় এবং হঠাৎই ওদের উপরে অ্যাটাক করে বসে। রাত যত হচ্ছে
ঘড়ির কাঁটা যেন ঘোড়ার বেগে ছুটে চলেছে, আর ছেলের চিন্তায় হীরার অবস্থা নাজেহাল। একের পর এক কল করেই যাচ্ছে হিয়ানকে, কিন্তু হিয়ানের ফোন এখনো সুইচ অফ বলছে। অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হেরার এখন হাই ব্লাড প্রেশার আছে। বেশিক্ষণ টেনশন করলে ওর শরীর দ্রুত খারাপ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। হিয়ানের চিন্তায় রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে গেছে হেরার। ছেলেটা কখনো ওর মাকে এত টেনশন দেয় না, আজকে কেন এমন করলো ছেলেটা? ওর কোনো বিপদ হয়নি তো? হেরা আর কিছু ভাবতে পারছে না। ও হিয়ানের বন্ধু এলিসকে কল করে, বারবার কল বাজছে, কিন্তু এলিস কল রিসিভ করছে না। এবার হীরার টেনশন আরো বেড়ে গেছে। রাত তখন 2টা সুই সুই। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। হেরা আতঙ্কে উঠল, হয়তো আমার হিয়ান এসেছে। হেরা তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়, আর দেখতে পায় হিয়ান বিধ্বস্ত অবস্থায় এসেছে। ওর সারা শরীরে আঘাতের চিহ্ন। হিয়ানের এমন অবস্থা দেখে হেরার যায় অবস্থা। হিয়ানকে ধরে বাসার ভিতরে নিয়ে আসে হেরা। হিয়ানকে সোফায় বসিয়ে দেয়। হেরা জিজ্ঞেস করে, হিয়ান বাবা, কি হয়েছে তোমার? তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কেন? অ্যাক্সিডেন্ট করেছো নাকি? হিয়ান বলে ওঠে, মাম্মাম, আই অ্যাম ফাইন, তুমি প্যানিক করো না প্লিজ। কি বলছো কি হিয়ান? আমি প্যানিক করব না তো কে করবে শুনি? একটাবার আমার কথা ভেবেছো? বলে গেছো সন্ধ্যায় বাসায় ফিরবে, আর এখন রাত 2টা বাজে। তুমি আহত অবস্থায় বাসায় এসেছো, আর বলছো প্যানিক করো না? মাম্মাম, কুল ডাউন, তুমি অসুস্থ, এইভাবে প্যানিক করলে অসুস্থ হয়ে যাবে তো। হ্যাঁ, আমি মরে গেলেই পারি, আর সহ্য হচ্ছে না। এসব বলে কাঁদতে থাকে হেরা। হিয়ান মাকে জড়িয়ে ধরে বলে, তোমায় না করেছি এসব মরে যাওয়ার কথা কখনো বলবে না, আমার কষ্ট হয় মাম্মাম। আমার কথা বাদ দাও হিয়ান, এইবার বলো তুমি ব্যথা পেলে কি করে? খেলতে গিয়ে কেউ এইভাবে ব্যথা পায়? আর এত রাত হলো কিভাবে? কখন থেকে একের পর এক কল করে যাচ্ছি, বারবার ফোন সুইচ অফ বলছে। এলিসকেও কল করেছি, ও ফোন ধরেনি। আমার কতটা টেনশন হচ্ছিল তুমি জানো? হিয়ান ঘাবড়ে যায়। এখন মাকে মারামারির কথা বললে মা আরো বেশি প্যানিক হয়ে যাবে। আসলে মাম্মাম, আমার ফোনে চার্জ ছিল না, তাই কল দিতে পারিনি তোমায়। আর মাম্মাম, তেমন কিছু না, ওই খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তাই একটু ব্যথা পেয়েছি। হেরা তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ানের দিকে তাকায়। হিয়ান, একটা কথা হয়তো ভুলে যাচ্ছ, আমি তোমার মাম্মাম। আমার কাছ থেকে মিথ্যা বলে তুমি রেহাই পাবে না। তুমি যখন মিথ্যা বলো আমি বুঝতে পারি, তোমার ওই চোখ দুটো দেখলেই। তাই সব কিছু সত্যি করে বলো, কি হয়েছে? হিয়ান যা ভেবেছিল তাই হয়েছে। এখন কি বলবে ওর মাম্মামকে? তেমন কিছু না, এমনি পড়ে গিয়েছিলাম, তাই ব্যথা। কথা শেষ করার আগেই হীরা হিয়ানের গালে জোরে করে একটা থাপ্পড় মারে। হিয়ান, শেষে কিনা তুমিও আমার মিথ্যা আর ভুল বোঝাচ্ছ, তোমার বাবার মতো। আমায় কি তুমি আর তোমার বাবা একটা বারের জন্য ভরসা করতে পারো না? সত্যি বলতে পারো না? আমায় বারবার কেন ঠকাও বলো? আমি আর সহ্য করতে পারছি না। ওই মানুষটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, আর এর প্রতিদান হিসেবে তোমার বাবা আমায় কি দিল? আমার ভালোবাসার এক আনা মূল্য দেয়নি। যদি দিত তাহলে বিয়ে করে দিত, সংসার করে বাচ্চার বাবা হয়ে আমার কাছে এসে ধরা পড়তো না, সব সত্যি বলতো। কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে হিরাক। ওর খুব কষ্ট হচ্ছে। হিয়ান মাথা নিচু করে ওর মায়ের কথাগুলো শুনছে। মা তো ঠিকই বলেছে, বাবা তো মাকে ঠকিয়েছে এতদিন। হেরার প্রেশার হাই হয়ে গেছে, হঠাৎ করে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হেরার এই অবস্থা দেখে হিয়ান তাড়াতাড়ি মাম্মাম বলে হেরাকে ধরে। মাম্মাম, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? তোমার কিসের কষ্ট হচ্ছে বলো? মাম্মাম, কথা বলো প্লিজ। হেরা শ্বাসকষ্টের জন্য কথা বলতে পারছে না। হিয়ান তাড়াতাড়ি উপরে গিয়ে রুম থেকে মায়ের ইনহেলার নিয়ে আসে। মাকে ইনহেলার দেওয়ার পরপরই হেরার শ্বাস স্বাভাবিক হয়। মাম্মাম, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? হিয়ান মাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। বাবা, কাঁদে না, এই তো আমি ঠিক আছি। আমি সরি, তোমাকে জীবনে কোনোদিন তোমার গায়ে হাত তুলিনি, আজ হাত তুলতে বাধ্য হলাম। যখন তুমি তোমার বাবার মতো মিথ্যে বললে, আর সহ্য হয়নি। 21 বছর আগে ফেলে আসা পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল তাই। না না মাম্মাম, সরি তো আমি বলবো, তুমি কেন বলছো? তুমি যা করেছো ঠিক করেছো। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমায় সত্যি বলি তুমি অনেক টেনশন করবে, তাই। আমাকে সব খুলে বলো, কি হয়েছে? মাম্মাম, আমাদের ম্যাচ শেষ হতে হতে রাত 10টা বেজে যায়, আর বিপক্ষ দলের ছেলেরা ঝামেলা শুরু করে। এক পর্যায়ে রাস্তায় আমাদের উপর অ্যাটাক করে। দুই দলের মাঝে মারামারি হয়, তাই হাতে পায়ে ব্যথা পাই। হিয়ানের মুখে এসব শুনে হেরা ভয় পেয়ে যায়। কি বলছো কি হিয়ান? ওরা তোমাদের মেরেছে? দাঁড়াও, কালকে প্রিন্সিপালকে আমি সব বলবো, আর ওদের পানিশমেন্ট দিতে বলবো। কত বড় সাহস আমার ছেলেকে আঘাত করে!
হেরা উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে হিয়ানের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। মাম্মা অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে যে একটা কাজ আছে বাবা। কিসের কাজ মাম্মাম? তাও এত রাতে? আমার সাথে উপরে চলো, তাহলেই দেখতে পাবে কিসের কাজ। হিয়ান মায়ের সাথে উপরে যায়। একটা অন্ধকার রুমে ঢুকে হেরা লাইট জ্বালানোর সাথে সাথে সারা ঘর আলোকিত হয়ে যায়। রুমটা বেলুন আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হিয়ান। হিয়ান অবাক হয়ে যায়। ওহ মাম্মাম, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু বাবা। আমি একদম ভুলে গিয়েছিলাম আজকে আমার 22তম জন্মদিন। আই এম ভেরি হ্যাপি মাম্মাম। হেরা একটা কেক নিয়ে এসে ছেলেকে নিয়ে কেক কাটে। হিয়ান ওর মাকে কেক খাইয়ে দেয়। মাম্মাম, এবার আমার বার্থডে গিফট দাও। বলো তোমার কি চাই, যা চাইবে তাই দিব মাম্মাম, প্রমিস করছি। সত্যি দিবে তো? তুমি আজ পর্যন্ত কিছু চেয়েছো আর আমি দেইনি, তা কখনো হয়েছে? আচ্ছা মাম্মাম, আমাকে প্লিজ একবারের জন্য বাংলাদেশে নিয়ে যাবে? বাবাকে কাছ থেকে একবার দেখতে চাই। হিয়ানের মুখে এসব কথা শুনে হীরা থমকে যায়। ও কিছু বলার শক্তি পাচ্ছে না। হিয়ান, এটা কখনো সম্ভব নয়, অন্য যা চাইবে তাই পাবে, কিন্তু আমি কখনো বাংলাদেশে ফিরতে চাই না, আর না ওই মানুষটাকে দেখতে চাই। হিয়ান মায়ের কষ্টটা বুঝতে পারছে, তাই আর কথা বাড়ায় না। এমনিতে মাম্মাম অসুস্থ। আচ্ছা মাম্মাম, ঠিক আছে, আর কখনো বলবো না। এইবার এসো, আমরা ডিনার করে নেই, খুব ক্ষুধা পেয়েছে। তোমার হাতের গরুর মাংসের কালাবোনাকে খুব মিস করছি মাম্মাম। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হিয়ানের কথা শুনে হীরা হেসে ফেলে। আচ্ছা তাড়াতাড়ি চলো, খাবার দিচ্ছি। ডিনার করার জন্য হীরা আর হিয়ান নিচে চলে যায়। দিনের বেশিরভাগ সময় এখন মেলবোর্ন সিটি কুয়াশায় ঘেরা থাকে। শীতের আমেজ খুব ভালোভাবে বোঝা যায়। সারাদিন গিয়ে দুপুরের দিকে রোদের ঝলকানি দেখা যায়। হিয়ান আজ ভার্সিটিতে যায়নি। সারা শরীরে প্রচুর ব্যথা, সাথে জ্বরও এসেছে। হেরা সকালবেলা উঠে সমস্ত কাজ করে, রান্না শেষ করে ফ্রেশ হয়ে হিয়ানের রুমে যায়। রুমে ঢুকে দেখে হিয়ান এখনো বেঘরে ঘুমাচ্ছে। চারদিকে পুরো অন্ধকার হয়ে আছে রুমটা। হেরা রুমের জানালা আর পর্দা খুলতে খুলতে বলে, হিয়ান বাবা উঠো, কত বেলা হয়ে গেছে, ভার্সিটিতে যাবে না? কদিন বাদেই তো তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা আছে। হিয়ান এখনো সাড়া দিচ্ছে না, ঘুমাচ্ছে। হেরা হিয়ানের শরীরে হাত দিয়ে ধাক্কা দেয়। এই হিয়ান উঠো বলছি। তখনই হেরার শরীর আতঙ্কে উঠে। হায় আল্লাহ, হিয়ানের তো প্রচুর জ্বর, ওর গা জ্বরে পড়ে যাচ্ছে। হেরা তাড়াতাড়ি করে উঠে গিয়ে হিয়ানের কপালে জলপট্টি দিতে থাকে। হিয়ান বাবা কথা বলো, খুব বেশি খারাপ লাগছে তোমার? হিয়ান নড়ে চড়ে ওঠে। না মাম্মাম, তেমন কিছু না, কাল রাতে শরীরে আঘাতের কারণে হালকা জ্বর এসেছে। তুমি টেনশন করো না, তুমিও তো অসুস্থ। কি বলছো হিয়ান, কিসের সামান্য জ্বর? তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। হিয়ান এইবার বিছানা ছেড়ে উঠে। মাম্মাম, এই দেখো আমি সুস্থ আছি, কিছু হয়নি, মেডিসিন নিলে ফাইন। হিয়ান মায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলে, তোমার চোখের পানি আমার একদম সহ্য হয় না মা, তুমি জানো না? তাও কেন বাচ্চাদের মতো কাঁদছো? আচ্ছা ঠিক আছে, আর কাঁদবো না। এবার উঠে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হিয়ান মায়ের কথা মতো উঠে গিয়ে ওয়াশরুমে চলে যায়। হেরা নিচে এসে রান্না করা খাবার গরম করে হিয়ানের জন্য নিয়ে আসে। কি অবস্থা করেছো হিয়ান? এই রুমে কোনো মানুষ থাকে? সরি মাম্মাম, সময় পাইনি গুছানোর। হয়েছে, এখন আসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে মেডিসিন খাবে। হিয়ান এসে হীরার পাশে বসে। হীরা নিজের হাতে ছেলেকে খাইয়ে দিতে থাকে। এত বড় হয়ে গিয়েছো, 2 দিন পর আমার ছেলেকে বিয়ে করিয়ে ঘরে লাল টুকটুকে বউ নিয়ে আসবো, আর এই ছেলে কিনা এখনো মায়ের হাতে ছাড়া খায় না? হিয়ান মায়ের কথায় হেসে ফেলে। মাম্মাম, এইগুলো কি বলছো? আমার কিন্তু এখনো বিয়ের বয়স হয়নি, ওকে? হয়েছে, এবার তাড়াতাড়ি খাওয়া শেষ করো। 2 দিন হয়ে গেছে তোমার মুক্তা মামুনি কল করছে না, ব্যাপার কি বুঝতে পারছি না। টেনশন করছো কেন? হয়তো মামুনি বাচ্চাদের নিয়ে বিজি আছে, তাই কল করছে না। দেখো আজকে বিকাল নাগাদ কল করবে হয়তো, মামুনি নিজেই ঠিক থাকতে পারবে না। তা ঠিক বলেছো, ও আমাদেরকে না দেখলে ওর হয়ই না। মাম্মাম, তুমি খাবে না? আমি পরে খাবো, মেডিসিন খেয়েছি। তাই তুমি তাড়াতাড়ি খেয়ে শেষ করো দেখি। খাওয়া শেষ, এবার ফোন রেখে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি। ওকে। আর হ্যাঁ মাম্মাম, দেখো এই শরীর নিয়ে ভার্সিটিতে যেও না, না হলে তোমার সাথে আর কথা বলবো না। না, আজকে যাব না, ছুটি নিয়েছি। ওকে, আমি আসছি, তুমি ঘুমাও। হেরা সব কাজ শেষ করে নিজের রুমে যায়। শরীর ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে তাই। হেরা দুপুরের পরে ঘুমিয়ে যায়।
ঘুমিয়ে ঘুমিয়ে বারবার আজ ওর চোখের সামনে শুধু সাগরকে দেখতে পাচ্ছে। সাগর হাসছে, হীরা আর হিয়ানকে ডাকছে। এমন অদ্ভুত স্বপ্ন দেখে হীরা ঘুম থেকে জোরে সাগর বলে চিৎকার করে ওঠে। হীরার চিৎকার শুনে হিয়ান ওর রুম থেকে দৌড়ে আসে। মাম্মাম, কি হয়েছে তোমার, এভাবে চিৎকার করছো কেন? হীরা এখনো হাঁপাচ্ছে, কিছু বলতে পারছে না। হিয়ান, আমাকে এক গ্লাস পানি দাও। হিয়ান মায়ের কথা মতো হীরাকে পানি দেয়। হীরা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। হিয়ান মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মাম্মাম, তোমার কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছ নাকি? হীরা কিছুক্ষণ চুপ থেকে বলে, না, তেমন কিছু না বাবা, আমি ঠিক আছি। মাম্মাম, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, বলো কি হয়েছে, আমায় বলবে না? আসলে বাবা, দুপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তোমার বাবা সাগরকে নিয়ে বাজে বাজে স্বপ্ন দেখেছি, তাই আর কি একটু ভয় পেয়েছি। এত বছর পর মনে হলো ওকে এত কাছ থেকে দেখেছি। হিয়ান আর কথা বাড়ায় না। মাম্মাম, এগুলো কিছু না, জাস্ট স্বপ্ন। তুমি এত টেনশন করো না তো। চলো নিচে চলো, আমার কফি খেতে ইচ্ছে করছে, কোল্ড কফি বানিয়ে খাওয়াবে। ছেলের কথা শুনে হীরা একটা হাসি দিয়ে বলল, অবশ্যই খাবো, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হিয়ার নিচে চলে যায়। হীরা এখনো ওর স্বপ্নের কথা নিয়ে ভাবছে। এগুলো কি দেখলাম, সাগর আমাদেরকে ডাকছে? না না, এগুলো স্বপ্ন, আমি আর ভাবতে চাই না। হীরা ফ্রেশ হয়ে নিচে চলে আসে আর হীরা কোল্ড কফি বানিয়ে আনে। বাবা, তোমার পছন্দের কোল্ড কফি রেডি, তাড়াতাড়ি একসাথে বসে মুভি দেখতে দেখতে খাবো, কেমন? হিয়ান আর হীরা মুভি দেখছে আর কফি খাচ্ছে। এমন সময় হীরার ফোনে কল আসে। হিয়ান, দেখো তো বাবা, এমন সময় কে কল করলো? হিয়ান ফোন হাতে নিয়ে বলে, মুক্তা মামুনি স্যার, আর কে করবে বলো? দেখো তো, মিললো তো আমার কথা। আচ্ছা দাও আমার কাছে। হীরা ফোন নিয়ে উঠে যায়। কি রে, 2 দিন হয়ে গেছে কল করছি, ফোন রিসিভ করিস না কেন? সব ঠিক আছে তো? চাচুর শরীর এখন কেমন আছে? আর বড় মা? আপু, সবাই ভালো আছে। তোমরা কেমন আছো? আর আমার হিয়ান সোনা? আমরা সবাই ভালো আছি। হিয়ান একটু আগে বলেছিল তোর কথা। ও, আপু, একটা কথা শুনেছো কি? কিসের কথা বলছিস? আমি তো কিছু শুনিনি। আর কোন বিষয়ে? আপু, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? কিসের ব্যাড নিউজ? চাচু ঠিক আছে তো? বাবা ঠিক আছে, কিন্তু সাগর ভাইয়া? তুই কি বলছিস, আমি বুঝতে পারছি না মুক্তা। হিয়ালি বন্ধ করে সত্যি কথা বল। বাবার কথা শুনেও হিয়ানো মায়ের কাছে এসে জানতে চায় কি হয়েছে। দাঁড়াও দেখি মুক্তা কি বলে। মুক্তা, আমায় সব ক্লিয়ার করে বলো কি হয়েছে। আপু, আজ সকালবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে সাগর ভাইয়া মারা গিয়েছে। সাগর মারা গেছে কথাটা শোনার সাথে সাথে হীরা স্তব্ধ হয়ে যায়। ওর হাতে থাকা কফির গ্লাসটা নিচে পড়ে যায়। হীরা চিৎকার করে ওঠে, এমন হতে পারে না। হিয়ান দৌড়ে ওর মায়ের কাছে আসে। মাম্মাম, কি হয়েছে, তুমি এমন করছো কেন? হীরা কাদার জন্য কিছু বলতে পারছে না। ও হঠাৎ করে হিয়ানের উপর ঢলে পড়লে হিয়ান ওকে ধরে ফেলে। হিয়ান তাড়াতাড়ি করে ওর মাকে সোফায় বসিয়ে দেয়। মাম্মাম, চোখ খুলো, কি হয়েছে তোমার, কথা বলো মাম্মাম। হিয়ান হীরার চোখে মুখে পানির ছিটা দিতে থাকে। আস্তে আস্তে হীরা জ্ঞান ফিরেও চোখ মেলে তাকায়। মাম্মাম, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আর কার কি হয়েছে যে তুমি এমন রিয়েক্ট করলে? হীরা আবার কাঁদতে থাকে। বাবা হিয়ান, তোমার বাবা সাগর চৌধুরী আর বেঁচে নেই। এই কথা শুনে হিয়ানও স্তব্ধ হয়ে যায়। ওর চোখের কুর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কি বলছো কি মাম্মাম, বাবা আর বেঁচে নেই? হ্যাঁ, তোমার বাবা আজ সকালে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাদের চিরদিনের জন্য একা রেখে চলে গেছে। হীরা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাম্মাম, বাবাকে আমরা শেষবারের জন্য দেখতে পেলাম না, একবার বাবা বলে ডাকতে পারলাম না। ছেলের এমন কথা শুনে হীরার হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে। প্রিয় মানুষ হারানোর কি বিষাক্ত যন্ত্রণা যে হারায় সেই বুঝে। ঘড়ির কাঁটায় তখন রাত 3:15। সারা শহর নিস্তব্ধ। কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই। বারবার চোখের সামনে ভাসছে সাগরের লাশ। বারবার মুক্তার বলা কথাগুলো কানে বাজছে। আপু, সাগর ভাই আর নেই, মারা গেছে। চারদিকে বীভৎস অন্ধকার। কিছু ভয়ানক শব্দ আর কিছু ভয়ানক ছায়ামূর্তি হীরার চোখের সামনে ভাসছে। হঠাৎই মাঝরাতে ঘুম থেকে সাগর বলে জোরে চিৎকার করে উঠে হীরা। হীরা বারবার সাগর বলে চিৎকার করে যাচ্ছে। হিয়ান মায়ের আওয়াজ শুনতে পেয়ে ছুটে মায়ের রুমে আসে। মাম্মাম, তোমার কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার করছো কেন? আর বারবার বাবার নাম ধরে ডাকছো কেন? হিয়ান, তোমার বাবা আর নেই, সাগর অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে গেছে, আর আসবে না। মাম্মাম, তুমি শান্ত হও, এগুলো সব তোমার দুঃস্বপ্ন, কোনো কিছুই বাস্তব নয়। হিয়ান মাকে এক গ্লাস পানি খাওয়াও। হীরা এক ঢুকে সমস্ত পানি খেয়ে নেয়। আমার সাগরের কিছু হতে পারে না, আমি বিশ্বাস করি না।
মাম্মাম, বাবার কিছু হয়নি। সারাদিন তোমার শরীর খারাপ তাই বাজে স্বপ্ন দেখছো বাবাকে নিয়ে। আর বাবার কিছু হলে তো মুক্তা মামুনি আমাদের জানাতো, তাই না? হিয়ান, বাবা, আমার একদম শান্তি লাগছে না। তুমি মুক্তাকে কল করো, ওকে জিজ্ঞেস করো সবকিছু ঠিক আছে কিনা। মাম্মাম, রাত 3:30 বাজে, এত রাতে কল করা ঠিক হবে? আমি এসব কিচ্ছু জানি না, তুমি ইমিডিয়েট কল করো। আমি তোমাকে আদেশ করছি হিয়ান। ওকে মাম্মাম, তুমি ব্যস্ত হও না, আমি কল করছি। হিয়ান ওর মুক্তা মামুনিকে কল করে। 2বার কল বেজে যায়, কেউ রিসিভ করে না। 3য়বারের মাথায় কল রিসিভ করে ওর খালাতো বোন মালা। হ্যালো মামুনি, আমি মালা। আম্মু তো ঘুমাচ্ছে ভাইয়া। ওহ মালা, তুই? তাড়াতাড়ি মামুনিকে ফোন দে, খুব ইমার্জেন্সি আছে। মালা তার মাকে দেখে তুলে, আম্মু, অস্ট্রেলিয়া থেকে হিয়ান ভাইয়া কল করেছে। কি, এত রাতে হিয়ান কেন কল করেছে? সব ঠিক আছে তো? হ্যালো হিয়ান, বাবা এত রাতে কল করেছো কেন? কোনো সমস্যা হয়েছে? মামুনি, তোমার সাথে জরুরি কথা আছে। বাবা ঠিক আছে তো? বাবা মানে কার কথা জিজ্ঞেস করছো হিয়ান? সাগর ভাইয়ের কথা? হুম। উনি ঠিক আছেন তো? ওনার কি কিছু হয়েছে? কই না তো, ভাইয়া তো ঠিকই আছে। কোনো সমস্যা হলে তো শুনতামই। ওনার বাসার সাথে আমার ননদ থাকে, ওই তো জানাতো। ও থ্যাঙ্কস গড। মাম্মাম বাবাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছে, তাই মাঝরাতে কল করতে বাধ্য হয়েছি। এরা হিয়ানের কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং নিজে জিজ্ঞেস করে, সত্যি করে বল না, সাগর ঠিক আছে তো? ওর কিছু হয়নি? না আপু, ভাইয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা সরি এত রাতে কল করে ডিস্টার্ব করার জন্য। আমি নিজেকে সামলাতে পারছি না এমন বাজে স্বপ্ন দেখে, তাই। সমস্যা নেই আপু, তুমি এত চিন্তা করো না। সে তোমাকে ছাড়া খুব ভালো আছে, তুমি তাকে ছাড়া ভালো থাকার চেষ্টা করো। আর যদি পারো তাহলে বাবাকে দেখার উদ্দেশ্য হলেও একবার বাংলাদেশে এসো। রাখছি। মাম্মাম, এবার অন্তত একটু শান্ত হও। এইভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? এমনিতে তুমি অসুস্থ। মাম্মাম, এইবার অন্তত একটু শান্ত হও। এইভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? এমনিতে তুমি অসুস্থ। বাবা সরি, আমার জন্য তোমাকে প্যানিক হতে হলো। এমন বাজে স্বপ্ন দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। যত মুখে বলি ঘৃণা করি, কিন্তু মন থেকে ওকে ভুলতে পারি না। বুঝতে পারছি মাম্মাম। জানো মাম্মাম, আমারও মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়। সবার বাবা আছে, কত আদর করে ঘুরতে নিয়ে যায়, অথচ আমার বাবা থাকা সত্ত্বেও কিছু হয় না। তাকে নিজ চোখে কখনো দেখিনি, একবার বাবা বলে ডাকতে পারিনি। তার থেকে সন্তানের আদর পাইনি বলে হিয়ান কাঁদতে থাকে। হেরা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিস, আজ আমার জন্যই তুমি তোমার বাবার ভালোবাসা থেকে দূরে আছো। না মাম্মাম, আমি তোমাকে কখনো দায়ী করি না। সব দোষ বাবার। বাবা এমন কাজ না করলে হয়তো আজ আমরা একসাথে সুখে শান্তিতে থাকতে পারতাম, বলো। আচ্ছা বাবা, এখন ঘুমিয়ে পড়ো গিয়ে, অনেক রাত হয়েছে, আমার জন্য এত কষ্ট করতে হলো। না মাম্মাম, সমস্যা নেই, আমি আজ তোমার সাথে ঘুমাবো। তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। ওরে আমার সোনা ছেলে, মায়ের এত কেয়ার করো। হিয়ান মায়ের পাশে শুয়ে পড়ে। হেরা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কপালে চুমু খাচ্ছে। হিয়ান ও মায়ের আদর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যায়। হিয়ান আজকে ভার্সিটিতে যায়নি, বাসায় ছিল। হেরাকে অবশ্য অসুস্থ শরীর নিয়ে ভার্সিটিতে যেতে হয়েছে। নবীনবরণ অনুষ্ঠান ছিল, না গেলে চলবে না। সকাল সকাল ভার্সিটিতে চলে যায়। হিয়ান 1 কাপ কফি নিয়ে বেলকনিতে বসে আছে, একটা গ্রে রঙের হুডি পরে। হিয়ানের এক হাতে ফোন, আর ফোনের স্ক্রিনে একটা 19 বছর বয়সী সুন্দরী মেয়ে, নীল শাড়ি পরা ছবি। মেয়েটার মুখে এক সিলতে হাসি, ওর হাসির দিকে এক পলকে তাকিয়ে আছে হিয়ান। আর বলতে থাকে, কত বছর হয়ে গেল আমার প্রেমাঙ্গিনীর সাথে দেখা হয় না, কথা হয় না। এই হৃদয় যে শুধু বারবার তোমার জন্য পড়ে। তোমার কাজল রাঙা চোখ দুটোর দিকে তাকালে আমি হারিয়ে যাই সমুদ্রের অতলে। তুমি আমার মনের ভাষা বুঝো না? একবার কি ইচ্ছে হয় না আমাকে ভালোবাসতে? সেই 16 বছর বয়সে তোমার প্রেমে পড়েছিলাম, আমার টিনেজের প্রেম, বলে হিয়ান হেসে ওঠে। জানো মাম্মামকে বলি না, এমন কিছু আমার লাইফে নেই। শুধুমাত্র তোমার কথাই মাম্মামকে এখনো বলতে পারি না। আমার ভীষণ ভয় লাগে মাম্মামের রিয়াকশন নিয়ে। যদি মাম্মাম কষ্ট পায়। জানো তো, মাম্মাম ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তোমার হাসির যখন রিনিঝিনি আওয়াজ শুনি, তখন আমার হৃদয়ে ভূমিকম্পন শুরু হয়ে যায়। ভার্সিটির কাজ শেষ করে হীরা খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে। হিয়ানকে ডাকতে ডাকতে ওর রুমের দিকে যায়, কিন্তু হিয়ানের সেই দিকে কোনো হুঁশ নেই। ও তার প্রেমাঙ্গিনীর ছবিতে মজে আছে। হিয়ান, হেই হিয়ান। বাকি কথা শেষ করার আগে হীরা হিয়ানের রুমে এসে থমকে যায়। হিয়ান উল্টো দিকে ঘুরে বসে থাকার কারণে হীরা ওর পেছনে ছিল। হীরা সামনে গিয়ে দেখে হিয়ানের ফোনে এক সুন্দরী মেয়ের ছবি, আর তার দিকে হিয়ান মনোমুগ্ধভাবে এক ধ্যানে তাকিয়ে আছে।
হেরা এবার জোরে ডাক দেয়, এই হিয়ান, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? মায়ের এমন ডাকে হিয়ান হতভম্ব হয়ে যায় আর ভয়ে ওর হাতে থাকা ফোনটা নিচে পড়ে যায়। আর মেয়েটার ছবি জলজল করে ভেসে আসে। ছবিটার দিকে হীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একবার হিয়ানের দিকে তাকায় তো আর একবার ছবির দিকে। হিয়ান ভয় পেয়ে যায়, ও তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে বন্ধ করে দেয়। মাম্মাম, তুমি কখন এলে? হেরা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ছেলের দিকে তাকিয়ে বলে, সেই অনেকক্ষণ আগে এসেছি। তুমি কি করছিলে? তেমন কিছু না মাম্মাম, কফি খাচ্ছিলাম। আচ্ছা নিচে এসো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি নিচে এসো। মায়ের এমন ব্যবহারে হিয়ান রীতিমতো ভয় পেয়ে যায়। মাম্মাম কিছু বুঝে গেল নাকি? হেরা নিচে বসে হিয়ানের জন্য অপেক্ষা করছিল। হিয়ান ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মায়ের পাশে বসে। হিয়ান, আমাদের দুজনের জীবনটা আর বাকি 5 জনের মতো নয়। সাগরের সাথে আমার লিগ্যালি ডিভোর্স হয়নি, জাস্ট আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। সে অনুযায়ী আমি এখনো সাগর চৌধুরীর স্ত্রী হেরা চৌধুরী, আর তুমি আমাদের একমাত্র সন্তান হিয়ান আহমেদ চৌধুরী। মাম্মাম, আর সেটা তোমাকে জানাতে এখানে ডেকেছি। জি মাম্মাম, বলো কি তোমার ডিসিশন? হিয়ান, আমরা কাল বাংলাদেশে যাচ্ছি। আমি চাই তুমি তোমার বাবার সঙ্গে দেখা করবে, কারণ এটা তোমার অধিকার। আমি চাইলেও সাগরের কাছ থেকে তোমাকে দূরে রাখতে পারবো না। হেরার সিদ্ধান্তের কথা শুনে হিয়ান কিছুটা অবাক হয়ে যায়। মাম্মাম, তুমি শিওর তুমি বিডিতে যাবে বাবার সাথে দেখা করতে? বাবা, এই জীবন তো ক্ষণিকের জন্য, কখন শেষ হয়ে যায় বলা যায় না। শেষবারের মতো তোমার বাবার সাথে দেখা করতে যাব। তার উপর যে আমার এক আকাশ অভিমান জমে আছে। মাম্মাম, আমি সবসময় তোমার ডিসিশনকে প্রায়োরিটি দেই। আচ্ছা মাম্মাম, তা কবে বাংলাদেশে যাবে? মানে আমার তো সামনে ভার্সিটি ফাইনাল আছে, তাই না? আমরা কালে বাংলাদেশে ব্যাক করব। তুমি তোমার সবকিছু গুছিয়ে নাও। কাল এত তাড়াতাড়ি মাম্মাম? কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? না মাম্মাম, আমার কোনো সমস্যা নেই। তোমার কথা মতো তাহলে কালকেই আমরা বিডিতে ব্যাক করব। রাতের বেলা সমস্ত গোছ গাছ করে হীরা আর হিয়ান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মাম্মাম, মামুনিকে একবার বললে হতো না আমরা যে বিডিতে যাচ্ছি? না, একদম না, আমি সবাইকে সারপ্রাইজ দেব, তাই কাউকে জানাবো না। বাংলাদেশের সময় সকাল 8:15। হেরা আর হিয়ান বাংলাদেশে এসে ল্যান্ড করেছে। এয়ারপোর্টে এত এত মানুষের ভিড়, কোলাহল পূর্ণ পরিবেশ হিয়ান আগে কখনো দেখেনি, তাই ওর ভীষণ আনইজি লাগছে। দেশের মাটিতে এত বছর পর পা রেখে হৃদয়ে আলাদা শিহরণ বয়ে যাচ্ছে হেরার মনে। এই দেশ, এই মাটির মেয়ে সে, তার প্রিয় মানুষগুলো এখানে আছে। সাগর যদি ওকে না ঠকাতো তাহলে হয়তো এই দেশ, আপন মানুষগুলো ছেড়ে কখনো দূরে যেতে হতো না। একটা গাড়িতে সমস্ত ব্যাগপত্র উঠিয়ে হীরা আর হিয়ান ওদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চারদিকে সবুজ ফসলের মাঠ, নদী নালা দেখে হিয়ানের ভীষণ ভালো লাগছিল, কারণ অস্ট্রেলিয়াতে এগুলো কখনোই দেখা যায় না। কত ধরনের মানুষের মিলন এই দেশে। হিয়ানের কাছে বাংলাদেশ একটা নতুন জায়গা, নতুন অনুভূতি, তাই ওর ভীষণ ভালো লাগছে। কিছুক্ষণের মাঝে ওদের গাড়ি ওদের নির্দিষ্ট গন্তব্য চৌধুরী বাড়ির সামনে এসে পৌঁছালো। 2 তলা সাদা বাড়িটা দেখে হীরার মন কেঁদে ওঠে। এই বাড়িতে সাগরের সঙ্গে কত স্মৃতি না জড়িয়ে আছে। বাড়িটা আজও ওই 21 বছর আগে চৌধুরী বাড়ির মতোই আছে। বাড়ির গেটের কাছে হীরা আর হিয়ান আসলে দারোয়ান হিয়ানকে চিনতে না পেরে বলে, কে আপনারা আর কাকে খুঁজছেন? হিয়ান বলে ওঠে, এটা সাগর চৌধুরী বাসা না? এটা ওনারই বাসা। আপনারা কি ওনার সঙ্গে দেখা করতে এসেছেন? জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর দেখতেও তো এখানকার মনে হচ্ছে না। কে আপনি? আপনার পরিচয় কি? হীরা একটু দূরে দাঁড়িয়েছিল, ও দারোয়ানের কাছে এসে দাঁড়ায়। তখন দারোয়ান আজহার হীরাকে কিছুক্ষণ লক্ষ্য করে দেখে। সাদা মাঝে গোলাপি রঙের মিক্স একটা শাড়ি পরে, চুলগুলো খোপা করে, চোখে চশমা পরা এক 40-42 বছরের পোড়া মহিলা দাঁড়িয়ে আছে। হীরা আজহারকে বলে ওঠে, আজহার, আমাকে চিনতে পারছো না? আপনাকে তো ভীষণ চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। হীরা একটু হেসে সামনে এসে বলল, এবার ভালো করে দেখে বলো তো আমি কে? আজহার হীরাকে ভালো করে লক্ষ্য করে হতভম্ব হয়ে যায়, চোখে পানি চলে আসে তার। হীরা আপা, আপনি? তাও এত বছর পর, বলে লোকটা কান্না করে দেয়। আরে আজহার, কেঁদো না, কেমন আছো বলো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কত বছর হয়ে গেল আপনি এখানে আসেন না। স্যারের মুখে শুনেছি আপনি বিদেশে চলে গেছেন। আমি 21 বছর অস্ট্রেলিয়াতে ছিলাম। এত বছরে আমাকে দেখা যায় ভুলোনি তুমি। আজহার কাঁদতে কাঁদতে বলল, আপনাকে কি করে ভুলি বলুন? আজ আপনার জন্য আমি এখানে আমার স্ত্রী সন্তান নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি। ওই দিন আপনি আমাকে আপনার বাড়িতে কাজ না দিলে এতদিন হয়তো না খেয়ে মরতে হতো। সমস্যা নেই, আমার দায়িত্ব ছিল তোমাদের পাশে দাঁড়ানোর, দাঁড়িয়েছি। বিশ্বাস করেন আপা, আজ পর্যন্ত আপনার মতো ভালো মানুষ আমি 2টা দেখিনি। স্যারের দ্বিতীয় বউ, উনি কি মানুষ নাকি অমানুষ আমি জানি না,
এই বাড়ির প্রতিটা কাজের লোকের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে। আমাকে ২ বার কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল। শুধু স্যার আমাকে এখনো রেখেছেন কারণ আপনি আমাকে এখানে এনে কাজ দিয়েছিলেন বলে। সমস্যা নেই। আপা এই ছেলেটাকে আগে তো কখনো দেখিনি। হেরা একটু হেসে জবাব দিল, তোমাদের ছোট সাহেব আমার ছেলে হিয়ান। বাবা গো আপা, ছোট সাহেবকে তো একবারে বিদেশি মনে হয়, ইংরেজদের মতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। হিয়ান ওনার কথা শুনে একটু মুচকি হাসে। আচ্ছা আজহার, তোমাদের সাগর স্যার কি বাসায় আছেন নাকি অফিসে চলে গেছেন? স্যার অফিসে যাবো কেমনে? স্যার তো অসুস্থ, মেলা বছর ধরে অফিসে যায় না। অসুস্থ? হুম। মাম্মাম, কথা বাড়ানোর দরকার নেই, চলো আমরা ভিতরে গিয়ে দেখি। আজহার, আসছি আমরা, বলে হীরা আর হিয়ান বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়ির মেইন দরজার সামনে এসে হীরা পা আটকে যায়। মাম্মাম, কি হলো, ভিতরে যাবে না? না, আমি ভিতরে যাব না, তুমি যাও, আমি পরে যাব। কিন্তু? কোনো কিন্তু নাই হিয়ান, তুমি যাও, আমি পরে যাব। হিয়ান মায়ের কথা মতো বিশাল বাড়িতে ঢুকে পড়ে। বাড়িটা ভিতর দিয়ে ভীষণ সুন্দর গোছানো। হিয়ান ড্রয়িং রুমে যায়, গিয়ে দেখে একটা মাঝবয়সী মেয়ে বসে ল্যাপটপে কাজ করছে, আর তার পাশে একজন ৫০ বছর বয়সী লোক বসে পেপারস পড়ছে। সাগরকে দেখা মাত্র হিয়ান চিনে ফেলে, উনি তার বাবা সাগর চৌধুরী। হিয়ান ওদের কাছাকাছি গিয়ে অশ্রুসিক্ত নয়নে ডাক দেয়, বাবা। হঠাৎ বাবা ডাক শুনে মেয়েটা আর সাগর সামনের দিকে তাকায়। একটা ২১-২২ বছরের সুদর্শন যুবক, দেখতে পুরোপুরি বিদেশিদের মতো হলেও বাঙালি বোঝা যাচ্ছে। সাগর কিছুটা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, জি কাকে চান? আপনি বাড়ির ভিতরে ঢুকলেন কিভাবে? হিয়ান আবারও তার মুখে উচ্চারণ করলো, বাবা আমি। মেয়েটা ওর কাজ রেখে উঠে দাঁড়ালো আর হিয়ানের দিকে তাকিয়ে আছে। ওদের কথার মাঝে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো সাথী। কি হয়েছে কি এখানে? হিয়ানকে দেখেই জিজ্ঞেস করলো, কে আপনি, এখানে কি চাই? হিয়ান আর কিছু বলে না, ও দৌড়ে গিয়ে বসার তো সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বাবা আমাকে চিনতে পারছো না? সাগর কিছুটা হতভম্ব হয়ে যায়, কিন্তু ওর কেমন জানে একটা অনুভূতি মনে হচ্ছে ওর আপনজন কেউ ওকে জড়িয়ে ধরেছে। সাথে কিছুটা রেগে গিয়ে বলল, আরে কে আপনি, কখন থেকে বাবা বাবা করে যাচ্ছেন? হিয়ান সাগরকে ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, আমি সাগর চৌধুরী আর হেরা চৌধুরী একমাত্র ছেলে হিয়ান আহমেদ চৌধুরী। বাসার ভিতরে থাকা সবাই হিয়ানের কথা শুনে অবাক হয়ে যায়। সাগর রীতিমতো অবাক হয়ে যায়, হিয়ান আমার ছেলে? আমি তোমার আর হীরা চৌধুরী ছেলে হিয়ান। সাগর বসা থেকে উঠতে গিয়ে পড়ে যেতে নিলে হিয়ান ধরে। সাগর হাঁটতে পারে না, ওর পায়ে সমস্যা আছে। সাগর হিয়ানকে জড়িয়ে ধরে শত চুমু খায় আর কাঁদতে থাকে। আর বাবা আমার কলিজা, এইসব দেখে সাথে রীতিমতো আগুনে পুড়ে যাচ্ছে। এত বছর পর ওরা আবার ফিরে এসেছে। ড্রয়িং রুমে হঠাৎ নেমে আসে নীরবতা, যেন ঝড়ের আগামী বার্তা। সাগর এখনো হিয়ানকে শক্ত করে ধরে রেখেছে। ২১ বছর পর ছেলেকে পাওয়ার অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু ঠিক সেই সময় ভয় আর অস্বস্তি মিলে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে সে সামনে এগিয়ে আসে আর বলতে থাকে, এত নাটক আর কতক্ষণ চলবে? কে প্রমাণ করবে যে এই ছেলে সত্যি তোমার ছেলে? হিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যা সত্যি তা প্রমাণের দরকার হয় না, তবে যদি খুব দরকার হয় ডিএনএ করতে পারে। সাগর কঠিন কণ্ঠে বলে, সাথী চুপ। সাথী স্তব্ধ। সাগর কখনো তার উপর এমন কণ্ঠ উঠায়নি। ঠিক তখনও বাইরে থেকে ধীর পদক্ষেপে কেউ ভিতরে প্রবেশ করে। হীরা, সাদা গোলাপি মিশেল শাড়ি, মুখে ক্লান্ত যোদ্ধার দৃঢ়তা। সাথীর মুখের সমস্ত রং পাল্টে যায়। সাথী ফিসফিস করে বলে, হীরা তুমি? হীরা শান্ত গলায় বলে, হ্যাঁ আমি। সাগরকে শক্তভাবে ধরে দাঁড়িয়ে আছে হিয়ান। এত বছর পর হীরাকে এইভাবে দেখে সাগর স্থির হয়ে যায়। হীরা, এত বছর পর তুমি এসেছো? তুমি আমাকে ভুলে যাওনি? আমি জানতাম তুমি একদিন ফিরে আসবে। হীরা নিজের সমস্ত অনুভূতিকে চেপে রেখে বলে, না মিস্টার সাগর চৌধুরী, আমি আপনার বা আমার কারোর জন্য এত বছর পর এখানে আসিনি। এসেছি আমার ছেলের অধিকার ফিরিয়ে দিতে, যা আমি ওর থেকে কেড়ে নিয়েছিলাম। আপনি যতই অন্যায় করুন না কেন, সব তো আমার সাথে হয়েছে, কিন্তু তার ফলাফল কেন আমাদের সন্তান ভোগ করবে? সব তো আমার সাথে হয়েছে, কিন্তু তার ফলাফল কেন আমাদের সন্তান ভোগ করবে? ওর অধিকার আছে ওর বাবাকে নিজের করে পাওয়ার। সাথে হাত তালি দিয়ে বলল, বাহ বাহ বাহ, অসাধারণ হীরা। যখন তুমি তোমার সন্তানকে নিয়ে দূরে চলে গিয়েছিলে, আমাকে সবকিছু দিয়ে গিয়েছিলে, তখন সন্তানের কথা মনে হয়নি? ছেলের অধিকারের কথা মনে হয়নি? হীরা সোজা সাপটা জবাব দিল, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে এই অসুস্থ পরিবেশে তার বাবার অধিকার চাইতে আমি পারিনি। সব বুঝতে পেরেছি, এত বছর পর ফিরে এসেছো আমাদের সম্পত্তির লোভে, তাই না? কিন্তু মনে রেখো, তুমি যা ভাবছো তা কখনো সম্ভব নয়। হীরা হঠাৎ করে জোরে জোরে হাসতে লাগলো। ওর ওই রকম হাসি দেখে রীতিমতো বাড়িতে থাকা সবাই অবাক হয়ে যায়। সাথে কিছুটা ভরকে যায়। হীরা, তুমি এইভাবে হাসছো কেন? সমস্যা কি তোমার? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে।
হেরা সাথীর কাছে এগিয়ে এসে বলল, সাথী, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু কিছুক্ষণ পর তোমার সমস্যা হবে, খুব বড় রকমের সমস্যা। আর কি বললে? এটা তোমার বাড়ি? সাগরের বাড়ি মানেই তো আমার বাড়ি, তাই না? সাথী, তুমি আমাকে হাসালে। একবার তোমার সাগরকে জিজ্ঞেস করে দেখো না, এই বাড়িটা আসলে কার। মানে? বাড়ি তো সাগরের, তাই না? বাড়ি, গাড়ি, অফিস সবকিছুর মালিক তো আমার স্বামী সাগর। সাগরের ইশারায় হিয়ান সাগরকে হুইল চেয়ারে বসায়। সাগর চেয়ারে করে ওদের সামনে এসে বলে, সাথী, লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছো। তুমি আসলে প্রকৃতপক্ষে এই সব বাড়ি, গাড়ি, অফিস সবকিছুর মালিক ওই হীরা চৌধুরী। এখনো সবকিছু ওর নামেই আছে, আমার বলতে কিছু নেই। সাগরের কথা শুনে সাথে আকাশ থেকে পড়ে। কি কি বলছো কি সাগর? ওই হীরা সবকিছুর মালিক? না না, এ হতে পারে না। আমার এত বছরের কষ্ট এইভাবে বিফলে যেতে পারে না। কিসের কষ্টের কথা বলছো সাথী? কি বিফলে যাবে না? না, কিছু না। মাই ডিয়ার সাথী, তোমার হাতে আর বেশি সময় নেই, বুঝেছো? এখনো সময় আছে, সবকিছু স্বীকার করো। হেরার এমন কথা শুনে সাথী ভীত হয়ে যায়। ওর শরীরে ঘাম ছুটে যায়। কি বলছো? কি স্বীকার করব? আজ তোমার করা সকল কুকর্মের পর্দা ফাঁস করব আমি। হ্যাঁ, আমি এই হীরা চৌধুরী, যার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে আমার সুন্দর সংসার তছনছ করেছো, তুমি আর তোমার প্রেমিক রাকিব মিলে। হেরার এমন কথা শুনে ঘরে থাকা সবাই হতভম্ব হয়ে যায়, শুধুমাত্র সাগর বাদে। মাম্মাম, তুমি এসব কি বলছো? আর কিসের পর্দা ফাঁস? একটু অপেক্ষা করো সবাই, আজই সব রহস্যের উন্মোচন করব। এদিকে সাথী ভয়ে কাঁপছে। ও লুকিয়ে বারবার রাকিবকে কল করার চেষ্টা করছে, কিন্তু কল ধরছে না। কিছুক্ষণের ভিতরে বাড়িতে সবাই অবাক করে প্রবেশ করে মুক্তা আর ওর হাজবেন্ড ইন্সপেক্টর তারেক রায়হান, আর সাথে কিছু পুলিশ, যারা রাকিবকে অ্যারেস্ট করে রেখেছে। রাকিবকে অ্যারেস্ট করা অবস্থায় দেখে ভয়ে গলা শুকিয়ে যায় সাথীর। সাথী কিছুটা তুতলিয়ে বলল, রাকিব, তুমি এখানে এখানে কেন এসেছো? এইবার আমি সব ক্লিয়ার করে বলছি। সাথে আর রাকিব আমাদের সম্পত্তির লোভে সাগরকে ফাঁসিয়ে ওকে বিয়ে করে, আমার আর সাগরের মাঝে দূরত্ব সৃষ্টি করে, যাতে আমি সব ছেড়ে চলে যাই এবং ওরা সকল সম্পত্তি একা একা ভোগ করতে পারে। সাগরকে ফাঁসিয়ে সাথে বিয়ে করে এবং আমার কাছে এসে বলে সাগরের সন্তানের মা হতে চলেছে। আর আমি কোনো কিছু না ভেবেই সাগরকে ভুল বুঝে বাইরে চলে যাই। সাগর যেহেতু ওর সাথে সংসার করেছিল, তাই আমি সব বিশ্বাস করেছিলাম ওর কথা শুনে। কিন্তু না, সাথী ছিল একজন পাকা খেলোয়াড়। আমি চলে যাওয়াতে ওর সকল স্বার্থ সিদ্ধি হয়ে গিয়েছিল তাই। আর একটা বড় বিষয় হচ্ছে, হিয়া সাগর আর সাথীর মেয়ে নয়। হিয়া হচ্ছে সাথী আর ওর প্রেমিক রাকিবের অবৈধ সন্তান। এই কথা শুনে হিয়া হতভম্ব হয়ে যায়। ও সাথীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আম্মু আম্মু, বড় আম্মু এসব কি বলছে? আমি বাবার মেয়ে নই? এত বছর যে আমাকে সন্তানের স্নেহে বড় করলো, যাকে আমি বাবা বলে ডেকে এসেছি, সে আমার আসল বাবা নয়? বলো না আম্মু। সাথীর জবাব দেওয়ার সাহস নেই, ও চুপ করে দাঁড়িয়ে আছে। শান্ত হও হিয়া, আরে সত্যি এখনো বাকি রয়েছে যে। সাগর কিছুটা এগিয়ে এসে বলে, আমি যখন সকল সত্য জানতে পারি সাথে আমাকে ফাঁসিয়ে এইসব করেছে, তখন সাথে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল অ্যাক্সিডেন্ট করে। কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে যাই ঠিকই, কিন্তু আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আমাকে চার দেওয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছিল এত বছর এই সাথী। আমি হেরার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বারবার আমি ব্যর্থ হয়েছি ওই সাথীর কাছে। সাথী আমার সম্পত্তির লোভে ওর প্রেমিকাকে দিয়ে আমায় বিভিন্ন ফাঁদে ফেলে আর অবশেষে ওকে বিয়ে করতে বাধ্য করে। সাথীকে ঠিকই বিয়ে করেছিলাম, ওর সাথে আমার বৈবাহিক কোনো সম্পর্ক ছিল না। আমি বারবার ওকে বলার চেষ্টা করেছি যে আমি বিবাহিত, ও তখন আমার কোনো কথা শুনেনি। একদিন রাতে যখন আমি নেশা করে বাড়িতে যাই, তখন আমার কোনো জ্ঞান ছিল না, আর এর সুযোগ সাথী কাজে লাগায়। বলে ওর সাথে আমি অন্তরঙ্গ হয়েছি, আর তাই আমি বিশ্বাস করেছিলাম সাথীর গর্ভে থাকা সন্তান আমার। হেরা তখন বলে ওঠে, আর এই সকল সত্যি আমি দুদিন আগে জানতে পারি। আমার সামনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছিল, তাই আমি মুক্তাকে সব জায়গায় ওর হাজবেন্ডের সহায়তায় একের পর এক সত্যি জানতে পারি। এবারে সকল তথ্য জানতে আমি আমার স্পাই হিসাবে কাজের মহিলা রহিমাকে পাঠাই, আর বাড়ির সকল তথ্য আমি জানতে পারি, আর ওর সহায়তায় সব সত্যি সামনে আসে। সবাই আসল সত্যি জানতে পেরে অবাক হয়ে যায়। ইয়া ওর মায়ের কাছে বলে, আম্মু, বাবার পাশাপাশি আমাকে তোমরা ঠকালে, শুধুমাত্র টাকার লোভে এতগুলো সম্পর্ক নষ্ট করলে। সেজন্যই তো আমি বাবার সাথে কোনোদিন তোমার সম্পর্ক দেখিনি। বাবা কোনোদিন তোমার রুমে ঘুমায়নি। আজ এত বছর আমি সব বুঝতে পারলাম। তোমাকে মা বলে ডাকতেও ঘৃণা করছে আমার। তুমি মা নামের কলঙ্ক। এরা হিয়াকে বুকে জড়িয়ে ধরে। হিয়া, এভাবে কেঁদো না, আমি তো আছি। আজ থেকে আমি তোমার মা, তুমি আমার মেয়ে। সাথে অনুশোচনায় কাঁদতে থাকে। এরা, সাগর প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি। ক্ষমা কিসের ক্ষমা সাথে? এত বছর তুমি আমাকে আর আমার সন্তানকে স্বামী আর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। অফিসার, এই সাথে আর রাকিবকে নিয়ে যান, ওদের শাস্তি পাওয়া দরকার। আমরা কিছু করিনি,
আমরা ওনার কথা মতো শুধু টাকার লোভে কাজ করেছি এতদিন। তোমরা কার কথা মতো কাজ করেছো? এই সকল কিছুর পিছনে একজন বড় মাস্টার মাইন্ড রয়েছে, যার কথা মতে আমি আর সাথী কাজ করেছি। কে সে? সব সত্যি করে বলো। রুমে থাকা সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাকিবকে সবার সামনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বলুন, কে সেই ব্যক্তি যার কারণে আপনারা এমন জঘন্য কাজ করেছেন? সাথী, তোমরা চুপ করে আছো কেন? বলো, কে সেই ব্যক্তি? রাকিব বলে ওঠে, শাহরিয়ার আহমেদ চৌধুরীর কথায় আমরা এসব কাজ করেছি। রুমে থাকা সবাই অবাক হয়ে যায়। শাহরিয়ার? কোন শাহরিয়ার? শাহরিয়ার হচ্ছে সাগরের ঘনিষ্ঠ বন্ধু, যার কথা মতো আমরা এই সমস্ত কাজ করেছি। আমাদের কোনো দোষ নেই সাথে। শাহরিয়ার কথা শুনে সাগর আর হীরা স্তব্ধ হয়ে যায়। শাহরিয়ার? না না, তোমরা মিথ্যা বলছো। ও কেন এমন কাজ করবে? আজ সকালে কিছুক্ষণ আগেও তো আমাদের বাসায় এসেছিল আমার সাথে অফিসিয়ালি কাজের জন্য। আমারও বিশ্বাস হয় না যে শাহরিয়ার এমন কাজ করবে। ও আমাদের ভার্সিটি লাইফের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাথে আর রাকিব, তোমরা কি ভেবেছো আমাদের মিথ্যা বলে তোমরা বেঁচে যাবে? সেটা কোনোদিনও হবে না। না না, বিশ্বাস করুন, আমরা দুজন শুধুমাত্র শাহরিয়ার সাহেবের কথাই এতদিন এত কিছু করে এসেছি। তাহলে শাহরিয়ার সাহেবকে এখানে আনা হোক, তাহলে বোঝা যাবে কে সত্যি বলছে। আমি এক্ষুনি ওকে কল করছি। ও বেশি দূর যায়নি, আশেপাশে কাজ আছে আমাকে বলেছিল। সাগর শাহরিয়ারকে কল করে। হ্যালো শাহরিয়ার, তুই একটু ইমিডিয়েট আমার বাসায় আসবি। অফিসের ব্যাপারে জরুরি কথা আছে তোর সাথে। সাগর ফোন কেটে দেয়। শাহরিয়ার আসছে, এখন সব সত্যি প্রমাণ হয়ে যাবে। 10 মিনিটের ভিতরে শাহরিয়ার সাগরের বাসায় চলে আসে। এসে সবাইকে একসাথে দেখে কিছুটা বিস্মিত হয়ে যায়। রাকিবকে আর সাথীকে পুলিশ আটকে রেখেছে দেখেও কিছুটা ভয় পেয়ে যায়। শাহরিয়ার হীরাদের তেমন লক্ষ্য করেনি। ও সাগরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, সাগর, কি হয়েছে? এখানে পুলিশ কেন? আর কিসের জন্য আমাকে ডেকেছিস? হীরা শাহরিয়ার কাছে যায়। শাহরিয়ার বলে ডাক দেয়। শাহরিয়ার পিছনে ফিরে তাকায়। হীরাকে দেখে প্রথমে চিনতে পারেনি, তারপর অনেকক্ষণ লক্ষ্য করে শাহরিয়ার বিস্ময় নিয়ে বলে ওঠে, হীরা? হীরা, তুমি এত বছর পর আর এখানে কিভাবে এসেছো? তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এটা বলো, রাকিব আর সাথী কি ঠিক হয়েছে? আমার আর সাগরের মাঝে সমস্ত অন্যায় কাজ কি তুমি করেছো? হীরার কথা শুনে শাহরিয়ার রীতিমতো ভয় পেয়ে যায়। কি বলছো হীরা? কিসের কথা বলছো? আমি বুঝতে পারছি না। স্যার, আর মিথ্যা বললে বাঁচতে পারবেন না। আমরা ধরা পড়ে গেছি, এসব স্বীকার করুন। ওদের কথা শুনে শাহরিয়ার প্রচুর ঘামছে। ও রুমাল দিয়ে মুখ মুছছে বারবার। কি বলছো কি? তোমরা কেন আমাকে ফাঁসাতে চাইছো? আমি তো কিছু করিনি। এরা বুক কুচকে শাহরিয়ারকে জিজ্ঞেস করে, শাহরিয়ার, এমন শীতের মাঝে তুমি ওদের কথা শুনে ঘামছো কেন? সব সত্যি করে বলো, তুমি কি করেছো? ওরা কি সত্যি বলছে? কি বলছো কি হীরা? তোমার কি মনে হয় আমি কি এমন কাজ করতে পারি? তুমি আর সাগর আমার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড ছিলে, আর আমি কিনা তোমাদের সংসার ভাঙবো? হীরা, বিশ্বাস করো, শুধুমাত্র ওনার কথায় আমাদের টাকার লোভ দেখায়, আর আমরা লোভে পড়ে এমন পাপ কাজ করেছি। বিশ্বাস করো, আমরা একাই কাজ করিনি, উনিও দোষী। শাহরিয়ার বারবার অস্বীকার করছে। এই অফিসার, হেরা, শান্ত হও, আমি দেখছি বলে উনি শাহরিয়ার কাছে যায়। শাহরিয়ার তখনও কিছু স্বীকার করছে না দেখে অফিসার ওকে জোরে জোরে 2টা থাপ্পড় মারে। শাহরিয়ার ঠোঁট পেটে রক্ত ঝরতে থাকে আর বলে, সত্যি বলছি সব। শাহরিয়ার এবার হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, বলছি বলছি সব সত্যি বলছি। হ্যাঁ, আমি সব কিছু করেছি হীরা আর সাগরকে আলাদা করতে। শাহরিয়ার কথা শুনে হীরা আর সাগর সহ রুমের সবাই হতভম্ব হয়ে যায়। হীরা শাহরিয়ারকে একটা থাপ্পড় দিয়ে বলে, বেঈমান, তুই আমাদের এত বছর ক্ষতি কেন করলি? তোকে আমি ছাড়বো না। ইয়ান এসে হীরাকে সামলায়। মামাম, প্লিজ ওকে পুলিশের হাতে ছেড়ে দাও, আইন নিজের হাতে নিও না। হেরা, আমার কোনো দোষ ছিল না। সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম। এই কথা শুনে হীরা আর সাগর অবাক হয়ে যায়। কি বলছিস কি শাহরিয়ার? হ্যাঁ সাগর, আমি হীরাকে অনেক আগে থেকে ভালোবাসতাম। ওর সাথে তোর আগে থেকে আমার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সুবাদে হীরা মাঝে মাঝে আমার ক্যান্সার আক্রান্ত আম্মাকে দেখতে আমাদের বাসায় যেত। আর তখন থেকে আম্মা হীরাকে ভীষণ পছন্দ করত। আর আমি যে হীরাকে ভালোবাসতাম তাও আম্মা জানতো। আম্মা মারা যাওয়ার শেষ মুহূর্তে আগে আমার হাত ধরে তার বুকে রেখে বলেছিল, বাবা শাহরিয়ার, আমি আর বাঁচবো না। আমার খুব ইচ্ছে ছিল তোমার সংসার দেখে যাওয়ার, তা আর হলো না। তুমি হীরাকেই বিয়ে করো, আমার ইচ্ছা পূরণ করো। হীরাকে এই বাড়ির একমাত্র বউ করে আনো। আপনার শেষ কথাটা রাখা আমার জন্য খরচ হয়েছিল। কলেজ শেষ যখন ভার্সিটিতে উঠি তখন হীরার প্রতি আমি আরো দুর্বল হয়ে পড়ি, কিন্তু এর মাঝে সাগর চলে আসে আর হীরার সাথে বন্ধুত্ব শুরু করে। আমি, হীরা আর সাগর, আমাদের মাঝে খুব ভালো বন্ডিং ছিল। একসাথে অনেক সময় ব্যয় করতাম। আমি যখন হীরাকে প্রপোজ করবো ভেবেছিলাম, সেই দিন আমার আগের সাগর ওকে প্রপোজ করে বসে। আর হীরাও সাগরকে পছন্দ করতো, তাই ও সাগরের প্রপোজাল মেনে নেয়। তখন আমি কাঁচের গ্লাসের ন্যায় ভেঙে পড়েছিলাম। আমার মাথায় একটা কথাই ঘুরতো, আমার মায়ের শেষ ইচ্ছা। এভাবে হীরা আর সাগরের প্রেম চলতে থাকে। ওদের সাথে সুসম্পর্ক রেখে আমি বারবার ওদের দূরে ঠেলে দিতে চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হই।
ভার্সিটি শেষে এক পর্যায়ে সাগর আর হীরা পারিবারিকভাবে বিয়ে করে নেয়। তখন আমি দেশের বাইরে ছিলাম জরুরি কাজে। হীরা আর সাগর এক হয়ে গেছে শুনে আমার মাথায় রক্ত চেপে গিয়েছিল। মায়ের কথা আমি রাখতে পারলাম না, আমি ব্যর্থ হলাম। এই কথা মেনে নিতে পারছিলাম না, তাই নানা ষড়যন্ত্র শুরু করি। কিন্তু ওদের আলাদা করা সম্ভব হচ্ছিল না। ওরা সুখের সংসার করছে আর আমি আগুনে পুড়ে মরছি। এর মাঝে শুনে হীরা মা হতে চলেছে, আর সুযোগ নেই ওদের আলাদা করার। তখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। রাকিব আমার কাছে কাজ করতো, তখন আমি একটা প্ল্যান করি। জানতাম হীরা সাগরকে বারবার যত অপরাধ করুক না কেন মেনে নিবে, কিন্তু কোনো নারী কেলেঙ্কারিতে জড়ালে হীরা মানবে না, সাগরকে ছেড়ে দিবে। আর রাকিব আর সাথীকে সম্পদের লোভ দেখে আমি এই সমস্ত কাজ করি। ভেবেছিলাম ওরা আলাদা হয়ে যাবে। বাচ্চা জন্মানোর সময় আমি আমার রক্ত দিয়ে হীরা আর সন্তানকে বাঁচিয়েছিলাম। হীরা এমন বড় স্টেপ নেবে আমি ভাবতে পারিনি। ও দেশ ছেড়ে চলে গিয়েছিল। সাগরের মুখে এই সমস্ত কথা শুনে সাগর বলে, ছি, তুই এত বড় নিঃস্ব মনের মানুষ, আমাকে আর হীরাকে আলাদা করতে গিয়ে এমন জঘন্য কাজ করলি। সাথে আমার দুধের শিশুর থেকে ওর বাবাকে আলাদা করলি। ছি, তুই এত বড় জানোয়ার, আমি ভাবতে পারিনি। এত বছর বন্ধু ভেবে আমি ভুল করেছি। শাহরিয়ার হীরার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে। হীরা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শাহরিয়ার হীরার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। অফিসার ওদের সবাইকে এখান থেকে নিয়ে যান, আমি আর সহ্য করতে পারছি না। পুলিশ সাথী, রাকিব আর শাহরিয়ারকে ধরে নিয়ে যায়। সাথী নিয়ে যাওয়ার সময় ওর মেয়ে হিয়া কান্না করছিল। হীরা ওকে সামলায়। ওদের নিয়ে চলে যাওয়ার পর হীরা এসে সাগরের পায়ের কাছে পড়ে বলে, সাগর, আমাকে তুমি ক্ষমা করে দিও। না জেনে এত বড় অপরাধ করেছি। তোমায় ভুল বুঝেছি। তোমাদের বাবা ছেলেকে আলাদা করে রেখেছিলাম। বলে হীরা কাঁদতে থাকে। না হীরা, তুমি ক্ষমা চাচ্ছ কেন? ভুল তো আমিও করেছি, ওর মতো জানোয়ারকে বিশ্বাস করে। সাগর হিয়া আর হিয়ানকে ডেকে ওদের কাছে নিয়ে আসে। সাগর, হিয়া আর হিয়ান সহ হীরা জড়িয়ে ধরে। আজ থেকে আমরা সবাই আবার নতুন করে বাঁচবো। ওদের সবার মিল দেখে মুক্তা আর ওর হাজবেন্ড কেঁদে দেয়। ঠিক বলেছেন ভাইয়া। ভাইয়া, আমাকেও ক্ষমা করে দিয়েন, না জেনে অনেক কটু কথা বলেছি আপনাকে। সমস্যা নেই মুক্তা, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, এটা স্বাভাবিক।